আপনার ওয়াইফকে আনেননি? রোশন সিদ্দিকী হাঁটতে হাঁটতে উত্তর দিল। ও লেট নাইট ঘুমিয়েছে, তাই আর ডাকেনি। লোকটার সাথে থাকা মেয়েটা রোশনের দিকে কেমন লোভনীয় দৃষ্টিতে তাকাচ্ছে, যেন রোশনকে দেখেই সে ফিদা। রোশনের সাথে কথা বলার জন্য মনের মাঝে আকুপাকু করছে, এই জন্য রোশনের সাথে কথা বলা শুরু করার অজুহাতে উত্তর দিল। ও মা, সকালে হাঁটাহাঁটি না করলে তো ফ্যাট হয়ে যাবে। রোশন মেয়েটার দিকে না তাকিয়ে উত্তর দিল। আই হ্যাভ নো প্রবলেম, মাই ওয়াইফ ফ্যাট আর স্লিম। মেয়েটা ভাবলো, এমন স্লিম ফিগারের অধিকারী সুদর্শন ছেলে দেখতে পুরাই হট, নিশ্চয়ই তার জীবনযাত্রা অনেক আধুনিক। স্মার্ট কথাবার্তা বললে নিশ্চয়ই নিজের বউ ছেড়ে আমার প্রতি ইন্টারেস্টেড হবে। মেয়েটা বলল। তবুও আপনার ওয়াইফ আপনার মতোই হওয়া উচিত। আপনার মতো স্মার্ট না হলে কি মানাবে? রোশন তীব্র বিরক্ত হলো মেয়েটার কথা শুনে। মেয়েটা এত বেয়াদব কেন? অন্য কারো ওয়াইফ স্মার্ট নাকি আনস্মার্ট, এটা দিয়েই মেয়ের কাজ কি? সারা সম্পর্কে একটা বাজে কথা সে সহ্য করতে পারে না। রোশন মনে মনে ভাবলো, লোকটা ঠিকই বলেছিল, তার মেয়ে আসলেই ভালো নয়। এই মেয়ের চোখে মুখের লক্ষণ কিছুই ভালো নয়। এখানে সারা থাকলে মেয়েটার মাথার চুল একটাও এতক্ষণ আর মাথায় থাকতো না। উফ, বড় বাচ্চা বেঁচে গেল আজ। এই বাসা দেখছি চেঞ্জ করা লাগবে, না হলে আমাকেই আস্ত রাখবে না। এই মেয়ে যেভাবে তাকাচ্ছে। রোশন বিরক্ত কণ্ঠে উত্তর দিল। ইউ হ্যাভ নো আইডিয়া হাউ স্মার্ট অ্যান্ড গর্জিয়াস। মেয়েটা আবারও বলল। এই যে আমাকে দেখুন, সকালে হাঁটাহাঁটি করি, সকালে ভাত খাই না, তেলযুক্ত খাবারও খাই না, আমার ভালোই লাগে না। প্রতিটা মেয়ের উচিত আগে নিজের ফিগার কন্ট্রোলে রাখা। ইটস ইয়োর চয়েস। বলেই লোকটাকে বলল। এই যে কি আপনার সেই মেয়ে আঙ্কেল? লোকটা একগাল হেসে বলল। না না, শি ইজ মাই ওয়াইফ। রোশনের চোখ কপালে উঠল, শরীরের মাঝে কেমন ঝাঁকি দিয়ে উঠল। এই বয়সের লোকের এমন একটা বউ কিভাবে সম্ভব? এই মেয়েটার ফিউচারই বাকি। মেয়েটা কি ইচ্ছাকৃত বিয়ে করেছে নাকি জোর করে? রোশনের মনে হাজারো প্রশ্ন। সে কৌতূহলী হয়ে জিজ্ঞাসা করল। বিয়েটা কিভাবে হলো? মানে কি লাভ ম্যারেজ? হ্যাঁ। তাহলে আপনার মেয়ে কোথায়? আছে, বাসাই আছে, রান্নাবান্না করছে। রোশনের কাছে সবটাই অদ্ভুত লাগলো। লোকটাকে একদম ভালো লাগলো না। রোশনের মনে হাজারো প্রশ্ন নিয়ে পড়ল। আপনারা এগোন, আমার একটু কাজ আছে। বলেই অন্যদিকে রাস্তায় গেল। রোশনের মনে হাজারটা প্রশ্ন। কিভাবে একটা বাচ্চা মেয়েকে লোকটা বিয়ে করলো? আর তার মেয়ের ব্যাপারে যা বলছে তা কি বিশ্বাসযোগ্য? আর এই লোকের সেকেন্ড ওয়াইফের যে অবস্থা, সে কি তার মেয়েটাকে শান্তিতে থাকতে দিচ্ছে? নিশ্চয়ই মেয়েটা ভালো নেই। লোকটা এই কম বয়সী মেয়েকে নিয়ে সংসার করবে বলে নিজের মেয়েটার নামে অপবাদ ছড়িয়ে বিয়ে দিতে চাইছে। লোকটা ভালো হলে কি আর এত বাচ্চা মেয়েকে বিয়ে করত? মনে হাজারটা প্রশ্ন নিয়ে রোশন দ্রুত বাসায় ফিরল। বাসায় ফিরে ঘেমে নিয়ে একাকার অবস্থায় দ্রুত সারার রুমে গেল। সারা তখন কেবলই চিরকুটটা পড়ছিল বিছানায় শুয়ে শুয়ে। এত দ্রুত রোশনকে ফিরে আসতে দেখে সারা সন্দিহান চোখে তাকিয়ে প্রশ্ন করল। এখনই ফিরে এলেন যে? রোশন চটজলদি বিছানায় বসে পড়ল। সারাকে কুই কোঠো। বলল। রোশন এত তাড়াতাড়ি আর টেনশনরত ফেস দেখে সারা দ্রুত উঠল। ভ্রু কুচকে প্রশ্ন করল। কি হয়েছে? শোনো, গতকাল লোকটা যে মেয়ের ব্যাপারে বলেছিলাম, আমার মনে হয় মেয়েটা ভালো নেই। মেয়েটার বাবাকে দেখলাম কম বয়সী একটা মেয়ে, তার বউ, তাকে নিয়ে হাঁটতে বের হয়েছে। কেমন একটা সন্দেহ হচ্ছে আমার। সারা একলাফে বিছানা ছেড়ে উঠল। তড়িঘড়ি করে বলে উঠল। পেয়ে গেছি। আল্লাহ, আমি যা ভাবছি তাই যেন হয়। রোশন দুই ভ্রু কুচকে সারাকে প্রশ্ন করল। কি পেলে? মাথা কি গেছে তোমার? আমি একটা গুরুত্বপূর্ণ বিষয় শেয়ার করছি তোমার সাথে। সারা কোনো কথাবার্তা না বলে রোশনকে জড়িয়ে ধরে বলল। থ্যাংক ইউ আমার বন্ধুর জীবন বাঁচানোর জন্য। আজ 16টা দিন মৃন্ময় খাবার খায় না, ঘুমায় না, পাগলের মতো খুঁজে চলেছে ওকে। আমার সন্দেহ যেন ঠিক হয়, আর ওই যেন তোরই হয়। আমার বন্ধুরা হলো আমার প্রাণ। ওরা ভালো না থাকলে আমি ভালো থেকেও ভালো থাকতে পারি না। সেদিন আমি ছিলাম না, তাই তরিকে ওর শয়তান বাবার মৃন্ময়ের জীবন থেকে কেড়ে নিতে পেরেছিল। আর তা হবে না। আমার বন্ধুর জন্য এইবার যা করতে হয় তাই করব আমি। রোশনকে এসব কথা সারা শেয়ার করেনি, এই জন্য রোশন কিছুই জানে না। সারার এসব কথার মানে কিছুই না বুঝে বলল। বুঝিয়ে বলো তো কি হয়েছে। সারা রোশনকে ছেড়ে দিয়ে দৌড় দিল তরিদের ফ্ল্যাটের দিকে। রোশন সারার এসব কাজকর্মের কিছুই না বুঝলেও টের পেল কিছু একটা কাহিনী আছে। সারা ছুটে গিয়ে পাশের ফ্ল্যাটের কলিং বেল চাপছে ক্রমাগত, আর বুকের মাঝে ঢিপ ঢিপ শব্দ হচ্ছে। তার সন্দেহ যেন ঠিক হয়। মৃন্ময়ের মুখের হাসি যেন ফিরিয়ে দিতে পারি। কয়েকবার কলিং বেল চাপলে দরজাটা খুলে দিল। সারার বুকের মাঝে ভয়ানকভাবে বাড়ি মেরে উঠল। দরজাটা খুলতেই একটা জীর্ণদশা মুখের মালিক মলিন চেহারা নিয়ে করুণ চোখে সারার দিকে তাকালো। মেয়েটা আর কেউ নয়, তরি। চেহারা একদম ভেঙে গিয়েছে, চোখের নিচে কালি, শুকিয়ে অবস্থা বেহাল। কতদিন চুলে চিরুনি করেনি তারও হিসাব নেই। একটা মেয়ে মানসিক এবং শারীরিকভাবে কতটা খারাপ থাকলে চেহারার এই অবস্থা হয়। এখানে এভাবে এই অবস্থায় সারা তরিকে দেখতে পাবে কল্পনাতেও ভাবেনি।
সারার বুকের কম্পন আরো কয়েক গুণ বেড়ে গেল। আনন্দে উল্লাসে সে কি করবে বুঝে উঠতে পারছে না। চোখ দুটো ছলছল করছে, নিজেকে আর সামলাতে পারল না। হাউমাউ করে কেঁদে উঠে তরি দুই বাহু ধরে বলল, তোরি তুমি, ফাইনালি তোমায় খুঁজে পেয়েছি। চিনেছো আমায়? আমার বিয়েতে গিয়েছিলে তুমি। আমি সারা, মৃন্ময়ের বন্ধু। তরির ঠোঁট জোড়া কাঁপছিল এতক্ষণ। সারার মুখে মৃন্ময়ের নাম শুনে নিজেকে আর সামলাতে পারল না। চোখ উপচে নোনা পানির যেন স্রোত বইছে। মাথাটা নিচু করে বেশ জোরে কেঁদে উঠল। এই কান্না ভয়াবহ কষ্টের, তীব্র যন্ত্রণার, হৃদয় পুড়ে অঙ্গার হওয়ার বেদনার। এই কান্না তরির অসহায়ত্ব প্রকাশ করছে। তরির জীবনের উপর দিয়ে কত কষ্ট, কত ঝড় গিয়েছে তা তরির চোখের পানি আর জীর্ণ শীর্ণ অবস্থায় প্রকাশ করছে। তরির এই কষ্ট অনুভব করে সারার হৃদয় জ্বলে যাচ্ছে। ইচ্ছে করছে এখনই তরিকে তার বুকের ভিতর লুকিয়ে রাখতে, একদম পরম আদরে। কেউ যেন আর কোনোদিনও তরিকে কষ্ট দিতে না পারে। সারা তরিকে জড়িয়ে ধরে হাউমাউ করে কাঁদতে কাঁদতে বলল, তুমি জানো না, এই দিনটার জন্য, তোমাকে খুঁজে পাওয়ার জন্য আমার বন্ধু কত কি করেছে। তোমাকে না পেলে ও মরেই যেত যদি আর কিছুদিন দেরি হতো। মৃন্ময় ভালো নেই তোরই তোমায় ছাড়া। তোমার মতোই বেহাল অবস্থা হয়েছে মৃন্ময়ের। তরি আর কোনো কথা বলতে পারছে না, গলার স্বর বের হচ্ছে না। সে শুধুই কাঁদছে। কতক্ষণ ধরে সারাকে ধরে কেঁদেই যাচ্ছে। চোখের পানির সাথে ভেতরের সব কষ্ট ধীরে ধীরে ক্রমশ হালকা হচ্ছে। অনেকখানি সময় অতিবাহিত হওয়ার পর দুজন দুজনকে ছাড়লো, কিন্তু কেউ স্বাভাবিক হতে পারল না। এভাবেই কেটে গেল আরো কিছুক্ষণ। সারা চোখের পানি মুছে কান্না জড়িত কণ্ঠে বলল, চেহারার এই অবস্থা কেন? কি হয়েছে তোমার? প্লিজ বলো। আমি আছি এখন, কোনো ভয় নেই তোমার। তরি কাঁদতে কাঁদতে বলল, মিনময়ের বিরুদ্ধে পুলিশের কাছে সাক্ষী দিতে রাজি হইনি বলে ওরা আমাকে অনেক মেরেছে, অনেক অত্যাচার করেছে। সেটা বললে একটা ইতিহাস হয়ে যাবে। আমি ওদের পায়ে ধরেছি একটাবার মিনময়ের সাথে কথা বলার জন্য। ওরা আমাকে ফোন দেয়নি। আমাকে এই 15টা দিন আটকে রেখেছিল একটা ঘরে। এখানে আসার পর আর গৃহবন্দী করেনি, রান্না করার জন্য আর ঘরের কাজ করার জন্য ছেড়ে দিয়েছে। তরির মুখের বর্ণনা শুনে সারা চোখ বন্ধ করলো নিজের যন্ত্রণা হালকা করার জন্য। সারা চোখ খুলে তরির চোখের পানি মুছিয়ে দিয়ে বলল, তোমার আজই মৃন্ময়ের সাথে দেখা হবে। আমি নিজে তোমার মৃন্ময়ের জীবনের সাথে বেঁধে দিব। পৃথিবীর কেউ আটকাতে পারবে না। তার আগে তোমাকে বলি, শোনো, তুমি একটু অ্যাক্টিং করে থেকো। আমি তোমাকে সবসময় সবটা শিখিয়ে দেব। এখন যাও, ভেতরে যাও। আমি একটু পরেই আবার আসবো। এতক্ষণ রোশন সিদ্দিকী পেছনে দাঁড়িয়ে সারা আর তরিকে দেখছিল। ওদের কথোপকথন শুনে বুঝতে বাকি রইল না যে মৃন্ময়ের সাথে তরির সম্পর্ক আর তরির বাবাই ঝামেলা করেছে। তবে রোশন আরও একবার সারার প্রেমে পড়ল নতুনভাবে। কেউ যে নিজের বন্ধুকে এতটা ভালোবাসে সেটা সারাকে না দেখলে রোশন বুঝতো না। পৃথিবীতে এমনও বন্ধুত্ব টিকে আছে। সারা চোখের পানি মুছতে মুছতে দেখলো পেছনেই রোশন দাঁড়িয়ে রয়েছে। সে রোশনকে মিহি কণ্ঠে বলল, চা দিব? রোশন শান্ত কণ্ঠে উত্তর দিল। না, তোমার কি মন খারাপ? সারা আবারও কেঁদে দিল আবেগপ্রবণ কণ্ঠে বলল, তোর এই জীবনে এত কষ্ট কেন বলুন তো? বাবার কি এতটাও খারাপ হয়? রোশন সারার চোখের পানি মুছে দিয়ে বলল, অমানুষ এ দুনিয়াতে অনেক আছে। তুমি কেঁদো না, ঘরে চলো। সব সমস্যার সমাধান আছে। তোর এই জীবনের সব সমস্যাও কেটে যাবে, যদিও আমি জানি না সবটা। আমি সব বলবো আপনাকে। ওকে। তার আগে বলুন, একটা কাজ করে দেবেন? কি কাজ? তোরই বাবাকে বলবেন আপনি তোরই জন্য পাত্র দেখেছেন। কোনো একটা রেস্টুরেন্টে তোরিকে বোরকা পরিয়ে দেখাতে নিয়ে যাবেন। আচ্ছা, বলো। রোশন সারার চোখের পানি মুছে দিয়ে বলল। রোশন গোসল শেষ করে জাস্ট একটা টাওয়াল পরে ওয়াশরুম থেকে বের হলো, মাথা ভর্তি ভেজা চুল। সে সারার কাছে এগিয়ে এসে মাথা নিচু করে বলল, পানিটা মুছে দাও। সারা অন্য একটা টাওয়েল দিয়ে রোশনের মাথার ভেজা চুলগুলো মুছে দিতে দিতে বলল, আপনাকে তো গোসলের পরে খুব স্নিগ্ধ লাগে। রোশন আচমকা বেশ জোরে হেসে উঠল, সাথে সাথে দাঁতগুলো চিকচিক করে উঠল। সারা এবার ভীষণ মুগ্ধ চোখে তাকিয়ে রইল রোশন স্যারের দিকে। এই মানুষটার হাসি এত সুন্দর, তাও হাসেন না কেন? এই হাসি পৃথিবীর যে কোনো মেয়েই দেখলে ফিদা হয়ে যাবে। সারার হঠাৎ মনে পড়ল রোশন সকালে তরির বাবা এবং দিশার সাথে হাঁটতে বের হয়েছিল। দিশার চরিত্রের ব্যাপারে সারার জানতে কিছু বাদ নেই। বাই এনি চান্স সে রোশন সিদ্দিকির দিকেও নজর দেয়নি তো? তাহলে ওর মাথার চুল একটা আস্ত রাখবো না আমি। সারার হঠাৎ মাথা মোছানো টাওয়েল বিছানায় ছুঁড়ে ফেলে বলল, আচ্ছা, সকালে ওই তোরির বাবার কচি মুরগির বাচ্চার বয়সী বউ দিশা, ওর সাথে কথা হয়েছিল আপনার? রোশন স্বাভাবিক কণ্ঠে উত্তর দিল, দু একটা। তাকিয়েছিল নাকি? আমি নিজেই তাকাইনি। সারা এবার রোশনের গলা জড়িয়ে ধরে নিজের দিকে টেনে নিয়ে বলল, দিশা লুচ্চামিতে আর মৃন্ময় তোরির জীবনটা নরক। ও যদি ভুলেও আপনার দিকে তাকায়, আমি ওর চোখ দুটো তুলে 8 খণ্ড করে কচুর পাতায় ভাগ করব। রোশন দুষ্টুমি করে বলল। রেগে গিয়ে কিন্তু তোমার খেয়াল নেই, তুমি আমাকে কোথাও টেনে রেখেছো। সারা খেয়াল করলো এখনই দুজনের বক্ষ মিলিত হবে। লজ্জায় দ্রুত সে রোশনের গলা ছেড়ে দিয়ে বলল,
এত অসভ্য কেন আপনি? রোশন সারাকে জড়িয়ে ধরে বিছানায় শুইয়ে দিয়ে বলল, কি করেছি আমি? না, তোমাকে একটা চুমু দেয়নি তাই না? বলে সারার গালে কপালে চুম্বনে ভরিয়ে তুলল। তারপর দুজনে একটা সুন্দর সময় অতিবাহিত করলো। কি নিয়ে যেন দুজনে অকারণ হাসতে শুরু করলো। নিজের স্বামীর কাছে আদরের আহ্লাদের হয়ে থাকাটা একমাত্র ভাগ্যবতী নারীদের কপালেই থাকে। সেই ভাগ্যবতী নারীদের মাঝে সারা অন্যতম। রোশান সকাল এবং দুপুরের রান্না আজ নিজ হাতে করেছে, ইচ্ছে করেই করেছে। মেয়েরা তো আজীবন রান্নাই করে এবং করবে। মাঝে মধ্যে তাদেরও একটু রান্না করে খাওয়ানো দোষের কিছু নয়, একটা ভালোবাসারই এটা অংশ। সারা বিছানায় বসে ফোন চাপাচাপি করছে, মৃন্ময়কে ফোন দিচ্ছে। মৃন্ময় তখন মেসের বিছানায় শুয়ে শুয়ে সিগারেট টানছে। দীপ পাশে শুয়ে ফোনে সদ্য প্রেম হওয়া না দেখা মেয়েটার সাথে চ্যাটিং করছে। তন্ময় ছোঁয়াকে না পেয়ে এক বুক জ্বালা বুকে চেপে রেখে মৃন্ময়কে সান্ত্বনা দিয়ে চলেছে। এটা হয়তো একমাত্র তন্ময়ের দ্বারাই সম্ভব। ভেতরে যত ঝড়ই চলুক না কেন বাহিরে সে চুপচাপ থাকে, কাউকে কিচ্ছু বুঝতে দেয় না। তার আল্লাহর প্রতি অগাধ বিশ্বাস, নিজের ভালোবাসার প্রতিও অগাধ বিশ্বাস। সে জানে যে ছোঁয়া নিজের ইচ্ছায় তাকে ছেড়ে যায়নি, একদিন ফিরে আসবে এবং আসতেই হবে। কিন্তু মৃন্ময় অবুঝ কিছুই সহ্য করতে পারে না। সারাদিন সিগারেট খায়, রাতে ঘুমের ওষুধ, হাত কাটা খাবার না খাওয়া, হাউমাউ করে কান্না। একদমই অবুঝ এবং পাগল। 3 বন্ধুর গুণাবলী একদম 3 রকমের হয়েছে। তন্ময় মন দিয়ে বই পড়ছে, মৃন্ময়ের ফোন বেজে চলছে অথচ রিসিভ করছে না। তন্ময় মৃন্ময়কে ডেকে বলল। ফোনটা রিসিভ কর। মৃন্ময় ফোনের দিকে না তাকিয়ে তন্ময়কে বলল, একটু শিখিয়ে দিবি কিভাবে কষ্ট কম হয়? মানে আমি তোর মতো স্বাভাবিক থাকতে চাই, বই পড়তে চাই, ঘুমোতে চাই, হৃদয়ের যন্ত্রণা কমাতে চাই। তুই তো আমার চেয়েও কোটি কোটি গুণ বেশি ভালোবাসিস ছোঁয়াকে। তাহলে ছোঁয়া ছাড়া কিভাবে আছিস? কিভাবে বই পড়িস? কিভাবে ঘুমাস? কিভাবে আমাকে সান্ত্বনা দিস? তুই কই? আমি তো তোকে সান্ত্বনা নিতে পারি না। তন্ময় বই বন্ধ করে মৃন্ময়ের দিকে তাকিয়ে বলল, যারা প্রকাশ করে না ওদের কষ্ট অপ্রকাশিত, ভেতরটা ভেঙে যায় বাজে আঘাত, কিন্তু শব্দ হয় না। যারা প্রকাশ করতে পারে ওদের কষ্ট অধিক হালকা হয়ে যায়। আমি তোর চেয়ে 1000 গুণ বেশি ভালোবাসি, ওটা ভুল। যার যার ভালোবাসা তার তার কাছে শ্রেষ্ঠ। এটা তুলনা করা পরিমাপ সম্ভব নয় গাধা। তুই ফোনটা রিসিভ কর। তন্ময়ের গভীর কথায় প্রকাশ পেল সে মৃন্ময়ের থেকে বেশি কষ্ট পাচ্ছে, তবুও কত শান্ত রয়েছে। অথচ মৃন্ময়ের মনে হচ্ছে তার মরে যাওয়া উচিত। মৃন্ময় ভারী একটা নিঃশ্বাস ছেড়ে ফোন রিসিভ করলো। ফোন রিসিভ হতে সারা বলল। মৃন্ময় কি করিস? মৃন্ময় গভীর একটা দীর্ঘশ্বাস ছেড়ে বলল। সিগারেট গিলতেছি। সারা খুশিতে বেশ উত্তেজিত কণ্ঠে বলল। তোর জন্য একটা সারপ্রাইজ আছে। মৃন্ময় বিরক্ত কণ্ঠে বলল। তুই কি আমার সাথে মজা নিচ্ছিস? এসব সারপ্রাইজের মুডে আমি আছি এখন। দেখ সারা, আমার মন মেজাজ সত্যি ভালো নেই। কিছু বলার থাকলে বল, এত কাহিনী করিস না। আই নো, বাট এটা তোর জন্য ইম্পর্টেন্ট সারপ্রাইজ। প্লিজ আসার সময় সিগারেট খেয়ে আসিস না যেন। সত্যি? তুই সত্যি বলছিস? কই আসবো আমি? এখনই আসতেছি। ও যেন হারিয়ে না যায়, প্লিজ দেখে রাখ। সারা বুঝলো এভাবে বললে মৃন্ময় আসবে না, তোর এই ব্যাপারটা বলতেই হবে। সারা উল্লসিত কণ্ঠে বলল। সাথে সাথে মৃন্ময়ের বুকের মাঝে ভয়াবহভাবে কম্পন শুরু হলো। তোরই কি একটা বাসায় আমি দেখেছি, চল তোকে নিয়ে যাব, সেই জন্যই সারপ্রাইজ দিতে চেয়েছিলাম। হৃদযন্ত্র এতদিন অচল ছিল, তা দ্রুত উঠানামা শুরু করলো। মৃন্ময় শোয়া থেকে উঠে বসলো, আনন্দে সিক্ত চোখ মুখ নিয়ে চিৎকার দিয়ে উঠে বলল। সত্যি? তুই সত্যি বলছিস? কই আসবো আমি? এখনই আসতেছি। ও যেন হারিয়ে না যায়, প্লিজ দেখে রাখ। তন্ময় টেবিল ছেড়ে উঠে এলো, দীপ মোবাইল রেখে দিল। ওরা দুজনেই মুজলো তোরই সন্ধান পেয়েছে মৃন্ময়। সারা মৃন্ময়ের আনন্দ দেখে হাসতে হাসতে বলল। এখন আসা লাগবে না, ক্যান্টনমেন্ট কলেজের সামনে আসবি ঠিক বিকাল 3টায়। বলেই সারা ফোন কেটে দিল। মৃন্ময় এক লাফে খাট থেকে নেমে বলল। তন্ময়, দীপ, আমি আসতেছি। তন্ময় সন্ধিহান কণ্ঠে বলল। কোথায়? সারা তোরই সন্ধান পেয়েছে। সিরিয়াসলি? কোথায়? কোথায় যেন দেখেছে। সারা বিকাল 3টায় যেতে বলেছে, বাট আমি এখনই যেতে চাই, যদি ও আবার হারিয়ে যায়। যেহেতু সারার নজরে পড়েছে আর হবে না, কুল হ। সারার ফোনে কথা শেষ হলে রোশান এক প্লেট ভাত মাখিয়ে এনে বিছানায় বসে সারাকে বলল। ফোনে কথা শেষ হলো? সারা রোশানের দিকে তাকিয়ে মিষ্টি জবাব দিল। হ্যাঁ শেষ। আপনি কি ওই বুড়া লোককে বলেছেন কি বলতে বলেছি? রোশান সারার গালে খাবার দিতে দিতে বলল। জি ম্যাডাম, ভালোভাবে বলেছি। লোকটা মেয়েকে বিয়ে দিতে পারলেই বেশি চাই যেন। এমনভাবে বলেছি মেয়ে তোমার সাথে পাঠাবে। ইচ্ছে করলে লোকটাকে পুলিশে দেই, কিন্তু এখনই সেসব করলে ঝামেলা হয়ে যাবে। সারা খাবার খেতে খেতে বলল। কি ইচ্ছে হচ্ছে জানেন? রোশন খুব কৌতূহলী চোখে তাকিয়ে বলল। কি?
সারা চোখ মুখ রাগান্বিত ভাব করে বলল, ওই দিশার মাথার চুল সব ছিঁড়ে ফেলতে। আমার প্রচন্ড ঝগড়া করতে ইচ্ছে করছে। ওই মহিলা যেন আমার সামনে না আসে একদম। রোশান আরেক লোকমা খাবার সারার গালে তুলে দিয়ে বলল, নিজেকে সংযত করে একটু। এখনো কিছু বললে আবার তরিকে নিয়ে হারিয়ে যাবে, বুঝে যাবে তুমি ওর ব্যাপারে বুঝে গেছো বা মিনময়ের পরিচিত। সারা খাবার খেতে খেতে বলল, দেখুন, বুঝলে বুঝুক, আমি ওকে ভয় পাই না। এবার কিছু করতে আসলে পুলিশ ডেকে এনে টাইট করে দেবে একদম। আমি ওই দিশার নামই সহ্য করতে পারি না। মৃন্ময় নামে কত বড় কলঙ্ক দিয়ে দিল। গল্পে গল্পে সারার খাওয়া শেষ হলো। কিছুক্ষণের মাঝে তরি আর দিশা এলো। দিশার উদ্দেশ্যে ভিন্ন, সে রোশনকে দেখতে এসেছে। দিশার চরিত্রে ভীষণ সমস্যা আছে। ইয়াং ছেলে এবং টাকা দুইটার উপরই ঝোঁক বেশি। ওদের দেখে রোশন আলমারি খুলে নিজের শার্ট খুঁজছে। একটা আকাশি রঙের শার্ট দ্রুত গায়ে দিল। সারা দিশার সাথে কথা বলল না, তরিকে বলল, তুই আসো, আমি তোমার ফেসিয়াল করে দিচ্ছি। তরি এসব ফেসিয়াল সম্পর্কে বোঝে না, তাই সারার দিকে তাকালো। দিশা মিনিটে কয়েকবার করে রোশনের দিকে তাকাচ্ছে। সারার চোখটা এড়ালো না। রাগে সমস্ত শরীর কাঁপছে সারা। সে দিশার মুখে একটা ফেস প্যাক লাগিয়ে অন্য একটা রেডি করছে। দিশা সারাকে বলল, আপনি ওনার ওয়াইফ তাই না? রাগে সারার সমস্ত শরীর রিডি করছে, মাথায় আগুন জ্বলছে। মানে এত মানুষ রেখে তার জামাইকে আগে চেনা হয়ে গিয়েছে। সারা গম্ভীর কণ্ঠে বলল, নানি মানে? নানি মানে নানার বউ, 1 নাম্বার বা 2 নাম্বার যেটাই হোক। নানি ডাকছেন কেন? নানার বউকে কি খালাম্মা ডাকবো? নানাকে? সারা বাঁকা জবাব বহাল রেখে বলল, আপনারা স্বামী, গুণে গুণে আপনার নানার চেয়ে সামান্য একটু বয়সে পার্থক্য। দিশা চোখ বড় বড় করে বলল, তাই বলে আপনি নানা ডাকবেন? সারা বিরক্ত কণ্ঠে বলল, কেন, এটা কি কোনো পাপী শব্দ? আমার ছোট নানা আমার জামাইয়ের চেয়েও বয়সে ছোট হবে। বয়স কম বলে কি আমি তাকে নানা না ডেকে কাকা ডাকবো নাকি নানি? আমি জাস্ট জিজ্ঞেস করছিলাম আপনি ওয়েস্টার্ন পরেন কিনা। সারা আবারও বাঁকা উত্তর দিল। হ্যাঁ পরি, মাঝে মাঝে হাফ প্যান্ট আর ম্যাক্সিও পরি যখন অন্যের জামাইকে দেখি। আই অ্যাম জোকিং ইয়ার, ডোন্ট মাইন্ড। মাইন্ড করেছো? শোনো, মাইন্ড করলে আমার সাথে কথাবার্তা বলার দরকার নেই। এত মাইন্ডওয়ালা মহিলা ভাল লাগে না আমার। আমার আসলে সবাইকে এত সম্মান দিয়ে আপনি বলতেও ভাল লাগে না, তাই তুমিই বললাম। দিশার অপমানে লেগেছে, তবুও বলল, না না, মাইন্ড করি নাই। মাইন্ড না করলে আরেকটা কথা বলি। হুম। ওয়েস্টার্নে তোমায় কিন্তু খ্যাত লাগতেছে। নতুন নতুন ওয়েস্টার্ন পড়তেছো বুঝি? কথাটা দিশার চরম অপমানে লাগলো, তাও স্বাভাবিক কণ্ঠে বলল, না, ছোটবেলা থেকেই পড়ি। সারা তরির ফেসিয়াল শেষ করে মেকআপ শুরু করলো আর দিশাকে বলল, একটা কথা বলো তো, কি? সারা খোঁচা মেরে বলল, কেমনে বইরা পটাইলা? না মানে তুমি ওনারে চুমু দাও কেমনে? ভেবেই তো কেমন একটা লাগতেছে। দিশার মন খারাপ হলো। সে রোশনের দিকে তাকিয়ে বলল, কপালে ছিল তাই হয়েছে। এখন আর ভালো লাগে না এই অভিশপ্ত জীবন। এই জন্যই বুঝি ইয়াং ছেলে দেখলে নজর দাও, যা খুশি করো, আমার জামাইয়ের দিকে তাকায়ও না। দিশা তখনও রোশনের দিকে তাকিয়ে আছে। রোশন দিশার চাহনি দেখে রুম ত্যাগ করলো। সারা তখন তরিকে তার বেনারসি থেকে একটা লাল টুকটুকে বেনারসি শাড়ি পরালো। খুব ভালোভাবে মেকআপ করি একদম পরীর মতো সাজিয়ে গুছিয়ে দিশার সামনে নিয়ে বলল, দেখো তো কেমন লাগছে নানি। দিশা তরির প্রশংসা করতে রাজি নয়, তাই তো মুখ সিটকে বলল, জানি না। তুমি কি তাহলে দিন কানা? দিশা সন্ধিয়ান চোখে তাকিয়ে প্রশ্ন করল, মানে? মানে এই যে এত সুন্দর দেখাচ্ছে তরিকে, তাও তুমি চোখে দেখছো না? ওর ব্যাপারে আমি কিছুই বলতে চাই না। সারা খানিকটা কর্কশ কণ্ঠে বলল, ওর ব্যাপার কিছু বলার যোগ্যতা থাকলে তবে তো বলবে তুমি। বলে রোশন সিদ্দিকীকে ডেকে বলল, আমরা রেডি, আপনি বের হন। উনিও যাবেন? সারা কৌতূহলী চোখে দিশার দিকে তাকিয়ে বলল, উনিও যাবেন মানে? হোয়াট ডু ইউ মিন বাই উনি? উনি আমার উনি, নট ইয়ার্স। ভুলে ভুল ক্রমে কোনোদিন যদি আমার ওনাকে তুমি উনি বলে ডাকো, আমার হাত আর তোমার গাল বলে দিলাম। দিশা আশ্চর্য হলো সারার ব্যবহারে। সে উঠে দাঁড়িয়ে অবাক হয়ে সারাকে বলল, আশ্চর্য, তুমি এরকম ব্যবহার কেন করছো আমার সাথে? সেই প্রথম থেকে অকারণে আমার সাথে খারাপ ব্যবহার করছো। আমাকে ফান করে অনেক অপমানও করেছো, আমি কিচ্ছু মনে করিনি। কিন্তু কেন? সমস্যা কি? ঠিকই তোর সাথে ভালো ব্যবহার করছো। সারা ঝাঁঝালো কণ্ঠে বলল, সমস্যা তোমার নিজের ভেতরে। তুমি বারবার আর চোখে বাঁকা চোখে আমার স্বামীর দিকে তাকাচ্ছ। তুমি চেনো না আমায়? হ্যাঁ, তোমার চোখ দুটো তুলে কয়েক খণ্ড করে ছেড়ে দেবো আমি, যাতে কোনোদিন অন্যের স্বামীর দিকে নজর দিতে না পারো।
আমার স্বামীকে তোমার ভাই হিসেবেও দেখতে হবে না, আঙ্কেল হিসেবেও না, চাচা, মামা, খালু, কোনো কিছু হিসেবেই না। ওর জীবনে কোনো মেয়ের সাথে অন্য কোনো সম্পর্কের কোনো প্রয়োজন নেই। কিছু কিছু মেয়ের জন্মই হয়েছে অন্যের বয়ফ্রেন্ড, অন্যের স্বামীকে নিয়ে সংসার করার জন্য। দিশা ভীষণ অবাক হয়ে বলল, জাস্ট তাকিয়েছি বলে এমন করবা? জাস্ট তাকাবা কেন? তাকাতে হলে তোমার বুড়িয়া জামাইয়ের ভুঁড়ির দিকে তাকাও, নট রওশন সিদ্দিকী। রোশন সারার রাগারাগি দেখে এগিয়ে এসে সারাকে শান্ত কণ্ঠে বলল, শান্ত হ। আমার দোষক তুমি ছাড়া অন্য কিছু তার সত্য নয়। দেরি হচ্ছে, চলো। পরে দিশার দিকে তাকিয়ে বলল, আমাদের ফ্ল্যাটে এভাবে আর আসবেন না আপনি। আমার ওয়াইফ খারাপ ব্যবহার করলে আমি তার বিচার করতে পারবো না। আমার ওয়াইফ যা বলবে, যা করবে, ওটাই আমার কাছে রাইট। আপনার স্বামীকে কথা দিয়েছি ওনার মেয়ে বিয়ে দিয়ে দেব। আপনার স্বামীকে কথা দিয়েছি ওনার মেয়েকে বিয়ে দিয়ে দেব। সেই দায়িত্বটুকু পালন করে আমাদের দায়িত্ব শেষ। একটা কালো রঙের গাড়ি এসে থামলো বাসার নিচে। রোশন সারা তরিকে একটা কালো বোরখা পরালো। রোশন সারাকে বলল, ব্যাংকের কার্ডটা নিয়ে নামো। সারা ব্যাংকের কার্ডটা নিজের ব্যাগে ভরে তরির হাত ধরে নিচে নামলো। রোশন গাড়ির দরজা খুলে দিল। প্রথমে তরি উঠলো, পরে সারা উঠলো। রোশন সিদ্দিকী ড্রাইভারের পাশে বসলো। গাড়িটা স্টার্ট দিতে সারা তরির নিকাবের মুখ খুলে দিল। গাড়িতে এসি চলছে, তাই গ্লাস বন্ধ করে রাখা। তরি অশ্রুসিক্ত চোখে গাড়ির জানালার দিকে তাকিয়ে আছে। সারা তরির মুখে হাত রেখে মুখটা নিজের দিকে ঘোরালো। চোখ জোড়া অশ্রুসিক্ত, টলমল করছে পানিতে। কান্নার বেগ যেন থামছেই না। সারা তরির মাথাটা নিজের বুকের সাথে মিশিয়ে তরিকে পরম মমতায় জড়িয়ে ধরে বলল, খুব কষ্ট হয়েছিল এতদিন, তাই না? তরি যন্ত্রণায় জর্জরিত চেহারা নিয়ে বুক ফাটা আর্তনাদ দিয়ে হাউমাউ করে কেঁদে দিল সারাকে জড়িয়ে ধরে। এ যেন দীর্ঘদিনের জমানো কান্না আজ ভেতর থেকে উপচে পড়ছে। এ যেন দীর্ঘদিনকার জমানো ভয়ানক যন্ত্রণার বহিঃপ্রকাশ। তরির কান্নার বেগ বাড়ল, আবেগরা যেন আরো উপচে পড়ল। কারো কান্নায় যেন এত ভয়াবহ যন্ত্রণা ফুটে উঠতে পারে তা তরির কান্না না দেখলে অনুভব করা যেত না। যন্ত্রণায় যেন জ্বলে পুড়ে ছাই হয়ে যাওয়া বুক কান্নার তীব্রতা বাড়ার সাথে শীতল হচ্ছে। যেন দীর্ঘদিন পরে মন খুলে কান্না করার মতো একটা বিশ্বস্ত বুক পেয়েছে, যে বুকে সব কান্না সব কষ্ট নিংড়ে দেওয়া যায়। তরির কান্নায় সারার বুকটা পুড়ছে, তার চোখে পানি, চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ছে। সারা তরির মাথায় হাত বুলিয়ে বলল, আর কাঁদে না সোনা, মাথা ধরবে। আমি আর কোনোদিনও তোমায় কাঁদতে দেব না। সারা দুনিয়ার বিপক্ষে গিয়ে আমি তোমার হাসির কারণ হব। তরি কান্না মিশ্রিত জড়ানো গলায় বলল, আমাকে একটু কাঁদতে দিবেন? ওরা আমাকে একটু কাঁদতেও দেয়নি, কানলেও মেরেছে। আমার বুকে অনেক কান্না জমে আছে, কান্নার একটা পাহাড় জমেছে। একটা আপন মানুষ ছিল না যার বুকে মাথা রেখে কেঁদে নিজেকে হালকা করব। এত যন্ত্রণা প্রকাশ পাচ্ছে তরির কথায় যে সারার দমটা বন্ধ হয়ে আসছে। নিঃশ্বাস নিতেও কষ্ট হচ্ছে। রোশন সিদ্দিকী ঘাড় কাত করে পেছনে তাকালো, মোলায়েম কণ্ঠে বলল, একে কাঁদতে দাও সারা। যতক্ষণ না ওর কষ্টের তীব্রতা কমছে ততক্ষণ ওকে কাঁদতে দাও। একমাত্র কান্নাই পারে ওর যন্ত্রণার তীব্রতা কমাতে। যত কাঁদবে তত হৃদয় হালকা হবে। রোশন সিদ্দিকীর কথা শুনে তরির কান্নার মাত্রা আরো বাড়ল। এই পৃথিবী কত নিষ্ঠুর তা একটি মা ছাড়া মেয়ে বুঝতে পারে। মা ছাড়া পৃথিবীটা নরকের সমান, তাই যাদের মা আছে মায়ের কদর করা উচিত। এ এক অমূল্য সম্পদ। কিছুক্ষণ গাড়ি চলার পরে তরির কান্নার তীব্রতা কিছুটা কমলো। কাঁদতে কাঁদতে হেঁচকি উঠে গেছে তরির। সারা আবারও বলল, ওরা মারতো তোমায়? তরি হেঁচকি ওঠা অবস্থায় বলল, ওরা আমাকে অনেক কষ্ট দিয়েছে, অনেক মেরেছে। দিশা আমাকে অনেক অত্যাচার করেছে, যখন তখন গায়ে হাত তুলেছে, অকথ্য ভাষায় গালিগালাজ দিয়েছে। এত অত্যাচার করেছে, সারাক্ষণ মৃত্যুর ভয় দেখাতো। এত কষ্ট দিয়েছে? সারার কৌতূহলী প্রশ্ন। তখন তরি দু চোখের পানি ছেড়ে দিয়ে বলল, ওরা সবচেয়ে বেশি কষ্ট দিয়েছে আমার মনে। হৃদয়টা ক্ষত বিক্ষত করেছে ধারালো ছুরি দিয়ে। শারীরিক আঘাত আমাকে কষ্ট দেয়নি, কষ্ট দিয়েছে মনের যন্ত্রণা। সারা তরিকে আবার শক্তভাবে জড়িয়ে ধরে বলল, আজ থেকে তুমি মুক্ত পাখি তরি, আকাশে ডানা মেলে উড়বে, কেউ তোমায় আটকাতে পারবে না। বাকিটা আমি দেখে নিব। ওরা আপনাদের নামে মামলা দিবে, আমার জন্য আপনারা ঝামেলায় পড়বেন। মামলার ভয় আমাকে দেখিয়ে লাভ নেই। এবার তোলপাড় করে ছাড়বো সবটা। তুমি নিশ্চিন্তে মৃন্ময়ের সাথে তোমার স্বপ্নের পৃথিবীতে উড়বে। তরির কান্না যেন থামছেই না, থেকে থেকে কান্না পাচ্ছে। এরই মাঝে গাড়ি প্রায় তার গন্তব্যের দিকে। দিশা রাগে ছটফট করতে করতে রুমে এলো। তার বাবা খাতা কলমে একটা টাকার অঙ্কের হিসাব করছিল। দিশাকে রাগে গজগজ করতে দেখে তরির বাবা বলল, কি হয়েছে তোমার? তোমার শান্তির জন্য তো তোরে বিদায়ের ব্যবস্থা করলাম। দিশা খাটের কোনায় বসে পড়ে বলল, একটা ভুল হয়েছে আপনার। তরির বাবা খুব কৌতূহলী হয়ে জিজ্ঞাসা করলেন,
কি ভুল? দিশা মুখ কাচুমাচু করে বলল, আগের বাসার মিনময় নামক ছেলেটির সাথে তরির বিয়ে দিলেই ভালো হতো, এত ঝামেলা করা লাগতো না। তরির বাবা দিশার অন্যমনস্ক চেহারার দিকে তাকিয়ে বলল, মাথা খারাপ হয়েছে তোমার? যে ছেলে তোমার সাথে বেয়াদবি করেছে আমি তার সাথে তোর বিয়ে দেব? দিশা আজ হঠাৎ উত্তেজিত হয়ে বলল, তা কি হয়েছে? এমন ঘটনা তো কত ঘটে থাকে। ছেলেটা নিশ্চয়ই তার ভুল বুঝতে পারে। তুমি যেখান থেকে পারো ওই ছেলেকে খুঁজে এনে তরির বিয়ে দিয়ে দাও, যেভাবে পারো বিয়ে দাও। তরি ওই ছেলেকে ভুলতে পারছে না। তরির বাবা বেশ অবাক হচ্ছে দিশার কথায়। হঠাৎ দিশা এসব বলছে কেন? দিশা দুদিন আগেও বলেছে মরে গেলে ওই ছেলের সাথে তরির বিয়ে দেওয়া যাবে না, তরির উপর অত্যাচার করেছে ওই ছেলেকে ভালোবাসার জন্য। তাহলে আজ সুর পাল্টালো কেন? দিশাকে কেমন যেন উন্মাদের মতো দেখাচ্ছে। সামথিং ইজ রং। তরির বাবা তাও শক্ত কণ্ঠে বললেন, ইম্পসিবল, জীবনেও তোর বিয়ে ওখানে দিব না। দিশার মাথা ঠিক নেই। সে রুম ছেড়ে বেরিয়ে বেলকনিতে গেল। সে এখন বুঝতে পারছে জীবনে চরম ভুল করেছে। মৃন্ময় তার ভালোবাসা ছিল না, মৃন্ময় ছিল মোহমাত্র। সেই মোহর জন্য এত বাড়াবাড়ি ভুল হয়েছে। তার জীবনে ভালোবাসার মানুষ এসে গিয়েছে। সে এখন বুঝতে পারছে সত্যিকারের ভালোবাসলে কেমন অনুভূতি হয়। যে অনুভূতি মৃন্ময়ের বেলায় হয়নি। তার সত্যিকারের ভালোবাসার নাম রোশান সিদ্দিকী। রোশান সিদ্দিকীর মতো স্মার্ট সুদর্শন পুরুষ জীবনে দেখেনি সে। তার কথার স্টাইল, খাওয়ার স্টাইল সব অন্যরকম। এই পুরুষটিকেই তার লাগবে। এই পুরুষটার জন্য যা কিছু করতে হয় সে করবে। পৃথিবীর সবার চোখে ঘৃণিত হলেও রোশান সিদ্দিকীকে তার লাগবে যখন ছিনিয়ে নিলেও নিতে হবে। রোশান সিদ্দিকীর জন্য একটা ছক এঁকে নিলেও দিশা। গতবারের মতো ভুল করা যাবে না। যশোর ক্যান্টনমেন্ট কলেজের রেল লাইনের পাশ দিয়ে ঘেঁষে যাওয়া একটা রোডে দাঁড়িয়ে আছে মৃন্ময়, তন্ময়, দীপ। মৃন্ময়কে প্রচণ্ড অস্থির দেখাচ্ছে। বারবার হাত উল্টে ঘড়ি দেখছে। কি আশ্চর্য, আজ যেন সময় অতিবাহিত হচ্ছে না। সময় কি ঘড়ির কাঁটায় আটকে আছে? 1 ঘন্টার সময় কেন যেন ফুরাচ্ছে না। বারবার পানি খাচ্ছে মৃন্ময়। তন্ময়, দীপ মৃন্ময়কে আজ সাদা পাঞ্জাবি আর পাজামা পরিয়ে এনেছে। মৃন্ময়ের অস্থিরতা কমাতে দীপ বলল, তোকে সাদা পাঞ্জাবি পরিয়ে পাপ মুক্ত করে আনলাম। পবিত্র কাজে আসার আগে ধুয়ে মুছে সাফ করে আনলাম। মৃন্ময় একটা বিশ্রী গালি দিয়ে বলল, কেন, আমি কি মহিলাগুর কাছে যাই যে পাপ মুক্ত করে আনলি? টেনশনে মাথা ফাইটা যাচ্ছে। সারা কি মজা করলো? সত্যি কি তরিকে আনবে? আজ যদি তরির দেখা না পাই, আমার শেষ আশাটুকুর বাতি নিভে যায়, এখানেই নিজের জীবন ত্যাগ করে যাব। এমন সিরিয়াস বিষয় নিয়ে সারা ফোন করবে না। ও আবার ফোন করবে না? নিজের জামাইয়ের মাথাটা খাচ্ছে দিনরাত, সেখানে আমি কোন বাল? এরই মাঝে কালো রঙের গাড়িটা এসে থামলো। দীপ আর তন্ময় মুখে এবার স্বস্তির হাসি ফুটলো। মৃন্ময়ের বুকের মাঝে যেন ভয়াবহ কম্পন শুরু হলো। তার সমস্ত শরীর কাঁপতে শুরু করলো। কিছু আনন্দে মানুষ যেন আত্মহারা হয়ে থরথর করে কাঁপতে থাকে, মুখের ভাষা হারিয়ে ফেলে, আনন্দ দ্বিগুণ হয়ে পাগল হয়ে যায়। মৃন্ময়ের অবস্থাও তেমন। গাড়ি থেকে আগে রোশান ছাড়া কেউ নামলো না। ড্রাইভার গাড়ির দরজা খুলে দিল। দরজা খুলতে লাল বেনারসি পরিহিত, মাথায় লাল জর্জেট বিয়ের ওড়না পরে গাড়ি থেকে নামলো তরি। গাড়ি থেকে নেমেই সামনে তাকাতে চোখ গেল মৃন্ময়ের দিকে। মৃন্ময়ের পৃথিবীর সমস্ত মুগ্ধতা নিয়ে অশ্রুসজল চোখে তাকালো তরির দিকে। তরিও অশ্রুসজল চোখে তাকালো মৃন্ময়ের দিকে। এই অশ্রু আনন্দের। সীমাহীন আনন্দেও মানুষ কাঁদে। প্রিয় মানুষকে আপন করে পাওয়ার আনন্দেও মানুষ কাঁদে। দুজনার চোখে অশ্রু, ঠোঁটে হাসি। আনন্দে বুক কাঁপছে, হৃদয়ের স্পন্দন বেড়ে গেল বহুগুণ। চারিদিকে যেন ভূকম্পন হচ্ছে, তবে ভূমিকম্পন খুশির, তীব্র খুশি। রোশান সারাও গাড়ি থেকে নেমে এলো। তরি পৃথিবীর সমস্ত লজ্জা, ভয়, জড়তা উপেক্ষা করে বৈশাখের ঝড়ের মতো এগিয়ে গেল মৃন্ময়ের দিকে। মৃন্ময়ও তীব্র গতিতে এগিয়ে এলো। দুজন দুজনার কাছাকাছি আসতে তীব্রভাবে দুজনকে জড়িয়ে ধরল। নিভে যাওয়া প্রদীপ যেন জ্বলে উঠল। ভালোবাসার সুবাস ছড়িয়ে পড়ল চারিদিকে। চারিদিকে ফুলের মিষ্টি সুবাস। সেই সুবাস জানিয়ে দিচ্ছে এই দিনটি আসার ছিল। এই দিনটির জন্যেই ভালোবাসার ফুলেরা এতদিন ফোটেনি, সুবাস ছড়ায়নি। মৃন্ময় এর তরিকে পেয়ে খুব শক্তভাবে জড়িয়ে ধরে পাগলের মতো কাঁদছে। অঝরে বৃষ্টি ঝরছে তার দু চোখ দিয়ে। তরিও কাঁদছে। এক একটা পানির ফোঁটা যেন এক এক পাহাড় কষ্টের পরিমাণ কমাচ্ছে। কত শত পাহাড় কষ্ট দুজনের বুকে জমেছিল তা কেউ জানে না। মৃন্ময় কাঁদতে কাঁদতে তরির কপালে অজস্র চুমুতে ভরিয়ে বলল, শত শত ঝড়, তুফান, ভূমিকম্পনের বাধা পেরিয়ে তোমাকে পেয়েছি মায়াবিনী। আর কখনো হারাতে দেব না। তোমাকে না পাওয়ার দুঃখ রোজ আমার শরীরের সবগুলো হাড় ভাঙার সমান যন্ত্রণা দিয়েছে। সেই যন্ত্রণাটুকু যে কত ভয়াবহ, আমি তোমাকে তা বোঝাতে পারবো না। পরিবার, বন্ধু সবার সাথে থেকে দেখেছি, ভালো খাবার খেয়ে দেখেছি, ভালো পোশাক পরে দেখেছি, ভালো জায়গায় ঘুরে দেখেছি। পৃথিবীর কিছুই আমাকে শান্তি আর স্বস্তি কোনোটাই দিতে পারেনি। আমি তখন প্রতিটা মুহূর্তে মুহূর্তে উপলব্ধি করেছি তুমি পৃথিবীর সবকিছুর ঊর্ধ্বে। তোমার বিকল্প কোনো কিছুতেই নেই। তোমার শূন্যস্থান পূরণের ক্ষমতা এই পৃথিবীর আর কারণ নেই। তোমার তুলনা আর কারোর সাথেই চলে না। তোমার তুলনা তুমি নিজেই।
তোমার না থাকা আমাকে সেকেন্ডে সেকেন্ডে উপলব্ধি করেছে। তুমি ছাড়া এই পৃথিবীতে আমার জন্য অক্সিজেনও নিষিদ্ধ হয়ে যাচ্ছিল। তুমি ছাড়া ঠিকঠাক নিঃশ্বাসটুকুও চলেনি আমার। এই পৃথিবীর সবকিছুর বিনিময়ে হলেও তোমার আমাকেই লাগবে। লাগবে মানে তো লাগবেই। তরির কান্নার মাত্রা দ্বিগুণ বেড়ে গেল। সে তার অনুভূতির কিছু অংশ প্রকাশ করতে যাবে, কেবলই কান্নায় হিচকি ওঠা কণ্ঠে আধস্বরে বলে উঠল, আমার এতটুকু বলতে মৃন্ময় তরির ঠোঁটের উপর হাত রাখলো, ভেজা চোখের পানি মুছিয়ে দিল, বুকের সাথে একটু শক্তভাবে চেপে ধরে বলল, কিছুই বলতে হবে না মায়াবিনী। আমি জানি তোমার কেমন লেগেছিল, কারণ ওই একই কষ্ট আমি পেয়েছি। তোমার কান্না, তোমার চোখের নিচের কালো দাগ, তোমার মলিন মুখী যথেষ্ট ভালোবাসার বহিঃপ্রকাশের জন্য। রোশন সিদ্দিকী ওদের কাছে আসেনি। সে গাড়ির সাথে হেলান দিয়ে বুকে হাত বেঁধে দাঁড়িয়ে আছে, কখনো নিচু দিকে তাকাচ্ছে, কখনো সারার দিকে। সারা তার পাশেই আছে। মৃন্ময় তরির কান্না দেখে সারার চোখেও পানি। কি আশ্চর্য, সারাকে কাঁদলেও এত সুন্দর লাগে কেন? পৃথিবীর সব সৌন্দর্য কি সারা নিজের ভিতর লুকিয়ে রেখেছে? হুটহাট এক এক রূপে বহিঃপ্রকাশ ঘটায়। সারার এই কান্নায় অন্যরকম সৌন্দর্য আছে। রোশন সিদ্দিকী চোখের সামনে সুন্দর একটা বন্ধুত্বে সুসম্পর্ক দেখতে পাচ্ছে। একজন ভালো বন্ধু থাকলে জীবনে কি লাগে? একজনের সুখ আরেকজনের চোখে সুখের অশ্রু ঝরে। রোশনের কাছে ভীষণ ভালো লাগছে তাদের বন্ধুত্ব। একজন আরেকজনের জন্য কত বড় রিস্ক নিতে পারে তা ওদের না দেখলে বোঝার উপায় নেই। রোশান সারার ফোন নাম্বারে একটা টেক্সট পাঠালো। সাথে সাথে সারা ফোনের মেসেজে সাউন্ড বেজে উঠল। সারা ফোনের স্ক্রিনে তাকিয়ে দেখলো শ্যামসুন্দর পুরুষ দিয়ে সেভ করা নাম্বার থেকে মেসেজ এসেছে। একটু কাছে আসুন ম্যাডাম। সারা ফোনের স্ক্রিন থেকে সরাসরি চোখ রাখলো রোশন সিদ্দিকের দিকে। এক মোহনীয় দৃষ্টি নিয়ে রোশন সিদ্দিকী সারার দিকে তাকিয়ে আছে। সারা একটু অবাক হলো। এইভাবে মেসেজ দিয়ে ডাকছেন কেন? ও বুঝছি, লোক সমাজে বউকে উচ্চস্বরে ডেকে লজ্জায় পড়ার মতো মানুষ তো উনি নন। নিজের বউ তাকে মানুষের মাঝে ডাকলে কি ইজ্জত যাবে? আজ উনি জোরে আমার নাম ধরে ডাকবেন তবেই আমি যাব। সবসময় মেসেজে ডাকাডাকির উত্তর সারা দেবে না। সারা মেসেজের উত্তর দিল। লজ্জা শরম ধুয়ে পানি দিয়ে গুলিয়ে লজ্জার শ্রাদ্ধ না করলে আপনার কাছে যাচ্ছি না আমি। রোশান মেসেজের আবার রিপ্লাই দিল। তোমাকে কাছে আনতে এই মুহূর্তে কি করা লাগবে আমার? সারার মাথায় দুষ্টুমি ছাড়া তো কিছুই খেলে না। সে আবার রিপ্লাই পাঠালো। এখানে মাইকে নিয়ে উচ্চস্বরে ডাকতে হবে, একটু কাছে আসবেন ম্যাডাম। রোশান রিপ্লাইটা দেখে হতাশ। তার বইয়ের পক্ষে এসব কিছুই অসম্ভব নয়। দেখা গেল সত্যি মাইকে একটা এনে সামনে হাজির করে বলবে, নিন বলুন। রোশান সেই ভয়ে উত্তর দিল। প্রাইভেট ম্যাটারগুলো কি পাবলিক করা খুবই প্রয়োজন? অবশ্যই প্রয়োজন। ওকে, আমি রাজি, এক শর্তে। কি শর্ত? এই নাইট রোমান্সগুলো কি পাবলিকলি কি শেয়ার করতে হবে? সারা চোখ পাকিয়ে রোশনের দিকে এগিয়ে এসে বলল। আপনি না একজন শিক্ষক, শিক্ষক হয়ে এসব বলতে শরম করে না? রোশন কপালের চামড়া কুঁচকে সারার দিকে অদ্ভুত চোখে তাকালো। সামনে মৃন্ময়েরা আছে, কিছু বলতেও পারছে না। খুব আস্তে বলল, ছাত্রী যখন বউ ম্যাটেরিয়াল হয়, আমাদের মতন নিরীহ শিক্ষকদের ছাত্রীকেই পাত্রী বানাতে হয়। রোমাঞ্চ ছাত্রী নামক বউদের সাথে করতে হয়। সারা ভ্রু কুঁচকে প্রশ্ন করল, বউদের কতগুলো ছাত্রীকে নিয়ে স্বপ্ন দেখেন? ওয়ান অ্যান্ড অনলি মাই পার্সোনাল স্টুডেন্ট আমার বউ। সারা চোখ গ্রুটে চেহারার রূপ বদলে গেল। রোশান আবারও সারার দিকে তাকিয়ে বলল, তরির মতো পিচ্ছির থেকে শিখো কিভাবে স্বামীকে ভালোবাসতে হয়। সারা রোশান সিদ্দিকের গম্ভীর চেহারার দিকে তাকিয়ে বলল, আপনি মৃন্ময়ের থেকে শেখেন কিভাবে মানুষের মাঝে নিজের বউকে জড়িয়ে ধরতে হয়। লোক দেখানো ভালোবাসা কি উচিত? যে ভালোবাসা মানুষকে দেখাতে প্রবলেম, সেই ভালোবাসা দিয়ে কি করব? হোয়াট ডু ইউ ওয়ান্ট? আমি তোমাকে লোক সমাজে জড়িয়ে ধরি, সেই সাহস আছে আপনার? উস্কানি দিচ্ছ। পুরুষ মানুষকে এসব উস্কানি দিতে নেই। আজ ঘরে চলো, তারপর দেখাবো কি করি আজ তোমার সাথে। সারা ভ্রু উঁচিয়ে জিজ্ঞাসা করল। আলটিমেটাম? রোশান কিঞ্চিত পরিমাণ হেসে জানালো, মানসিকভাবে প্রস্তুতি নাও, কতটুকু রোমাঞ্চ আজকে হজম করতে পারবে। আস্তাগফিরুল্লাহ, নাউজুবিল্লাহ। আপনি না শিক্ষক? রোশানের কোনো উত্তর দিল না। সে থমথমে চোখে সারার দিকে তাকিয়ে রইল। দীপ তন্ময়ের কাঁধে হাত রেখে জানালো, তন্ময়, দেখলি তো মন্ময় আগে বেশি আবেগ দেখলে কত উপহাস করত। সেই ছেলে আজ কারো জন্য হাউমাউ করে কাঁদে। ভালোবাসা কি অদ্ভুত, তাই না? একটা শক্ত মনকে কেমন ভেঙে চুরে দেয়। তন্ময়ের ছোঁয়ার কথা ভীষণ মনে পড়ছে। মলিন মুখে জানালো, একটু ওয়েট কর। মানুষ ভালো না বাসলে বোঝে না রে, ভালোবাসার কাছে সবাই দুর্বল। তারপরে ওরা সবাই মিলে কালো গাড়িটায় উঠল। গন্তব্য কাজী অফিস। কাজী সাহেবকে আগেই ঠিক করা আছে, ওখানে গেলেই বিয়ে হবে। গাড়িটা 10 মিনিট পর কাজী অফিসে পৌঁছালো। সবকিছু আগেই রেডি আছে। বিয়ের কার্যক্রম শুরু হবে এখনই। এরই মাঝে রোশন সিদ্দিকী বলল, মিনময় তোমার পাশে কি একবার জানাবে? মৃন্ময় মলিন মুখে বলল, না স্যার, আমি ডিসিশন নিয়ে নিয়েছি।
আমি আগে বিয়ে করব, দেন সবাইকে জানাবো। রোশন সিদ্দিকী আর কথা বাড়ালো না। বিয়ের কার্যক্রম শুরু হলে কাজী সাহেব জিজ্ঞাসা করলেন। দেনমোহল মতো। মৃন্ময় তরির দিকে তাকিয়ে হেসে দিয়ে বলল, আমাকে ওর নাম লিখে দেন কাজী সাহেব। তন্ময় আর দীপ দুজনেই হো হো করে হেসে উঠল। কাজী সাহেব তরির দিকে তাকিয়ে বললেন, তুমি তোমার স্বামীর কাছে কত টাকা কাবিন চাও মা? কাবিন হলো একটা মেয়ের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। কাবিন তোমার অধিকার। তবে কাবিন স্বামীর উপার্জনের উপর ভিত্তি করে নির্ধারণ করতে হয়। কাবিনের টাকা পরিশোধ না করে স্বামী তোমাকে স্পর্শ করলে গুনাহ হবে। তরি এক সেকেন্ডও না ভেবে উত্তর দিল, কাবিন নামায় মৃন্ময় লিখে দিন কাজী সাহেব। মৃন্ময় হলো আমার জীবনের সবচেয়ে মূল্যবান সম্পদ। আমার আর কিচ্ছু লাগবে না এতটুকু ছাড়া। কাজী সাহেব হাসলেন, হেসে বললেন, এটা আবেগের কথা মা, আবেগে সব চলে না। আজ ভালোবাসা আছে, কাল নাও থাকতে পারে। সময় খারাপ, যুগ জামানা ভয়াবহ। আজকাল ভালোবাসার কোনো গ্যারান্টি নেই। তরি সরল মুখে বলল, ভালোবাসার মানুষই যদি না থাকে, কাবিনের টাকা দিয়ে কি হবে? তার থেকে সম্পর্কের বিনিময়ে আমি একটি সুতারও দাবি করব না। আরে কাজী সাহেব, কয়েক বিলিয়ন লিখে দেন, সমস্যা নেই। কাজী সাহেব আবারও হেসে বলল, তোমার ক্ষেত্রেও একই কথা, আবেগে এসব বলো না। সময় কখন কোন দিকে যায় কেউ জানে না। পাগলামি করে এত বড় অ্যামাউন্ট লেখা ঠিক নয়। মৃন্ময়, তোর কাছে কত টাকা আছে? বাবার বিজনেসের টাকা থেকে নিয়ে নিয়ে ব্যাংকে 3 লাখ মতো জমিয়েছি। বংশের একমাত্র ছেলে বলে জন্মের পর কিছু গোল্ড উপহার পেয়েছিলাম। শালা বড় লোক। কাবিন 5-10 লাখ দিয়ে দে। কাবিনের এমন ঠিক করার পর ওদের বিয়ে হয়ে গেল। রোশন সারা দীপ তন্ময় সাক্ষী দিয়ে মৃন্ময় তরির বিয়ে হয়ে গেল। কত শত ঝড় তুফানের পর দুটো অশান্ত আত্মা মিলিত হলো। এই আনন্দ মানুষকে পাগলপাড়া সুখের সাগরে ভাসিয়ে দেয়। তখন সন্ধ্যা, মাগরিবের আজানের সুর চারিদিকে মসজিদ হতে ভেসে আসছে। মৃন্ময় মীর ভিলাতে তখন কলিং বেল বাজছে। দুবার কলিং বেল বাজতেই ভেতর থেকে পিহু এসে দরজা খুলল। পিহুর মুখে হাসি, দৃষ্টি ছিল ফোনের দিকে। কারোর সাথে যে গভীরভাবে মেসেজে বিজি সেটা বোঝা যাচ্ছিল। দরজায় কারা দাঁড়িয়ে খেয়াল করেনি। এমন সময় দীপ বলে উঠল, বয়ফ্রেন্ডের সাথে চ্যাটিং কম করে কারো পিহু ভাই বান্দর এর দিকে একটু নজর দাও ভাই। দীপের কণ্ঠস্বরে পিহুর বুকের কম্পন বেড়ে গেল। সে ঝড়ের গতিবেগে তাকালো। তাকাতেই চমকে উঠল পিহু। তার সামনে মৃন্ময় আর তরি, পেছনে দীপ আর তন্ময়। তরির বধূ বেশে দেখেই বোঝা যাচ্ছে মৃন্ময় আর তরি আজ বিয়ে করেছে। পিহু হা করে তাকিয়ে রইল মৃন্ময়ের দিকে। হা করে তাকিয়ে না থেকে ভাবিকে বরণ করার জন্য ব্যবস্থা কর। পিহু মৃন্ময়ের দিকে তাকিয়ে বলল, ভাইয়া এসব কি? তোমরা সত্যি বিয়ে করেছো? মৃন্ময় কিঞ্চিত পরিমাণ হেসে জানালো, আমার জীবনে কোনো সিরিয়াসনেস নেই বলে তুই আমার 100 বার কবুল বলা বউকে বলবি সত্যি বিয়ে করেছি কিনা? পিহুর মুখটা শুকিয়ে গেল। সে জানে তার বাবা কিছুতেই তরিকে মেনে নিবে না। সংসারে তুমুল একটা অশান্তি হবে। তবুও পিহু খুশি। সে তরি আর মৃন্ময়ের এক হওয়ার জন্য রোজ আল্লাহর কাছে মোনাজাত করেছে। তরি শুকিয়ে যাওয়া মুখ দেখে মৃন্ময় বলল, বাবাকে নিয়ে ভয় পাচ্ছিস? পিহু মিথ্যা হাসি দিয়ে মিথ্যা কথা বলল। না ভাইয়া, এই দিনটা দেখবো বলে আল্লাহর কাছে অনেক কেঁদেছি আমি। বলেই তরিকে কাছে টেনে খুব শক্তভাবে জড়িয়ে ধরল। এ যেন দীর্ঘদিনকার এক সেতু বন্ধন। ড্রয়িং রুমের সোফায় গিয়ে ওরা সবাই বসলো। পিহু ওর আম্মুকে ডাকলো। পিহুর আম্মু ফরজ নামাজ শেষ করে সালাম ফিরিয়ে দ্রুত ড্রয়িং রুমে এলো। এসেই সবটা ক্লিয়ার বুঝে গেল। মৃন্ময় তরিকে বলল, আম্মুকে সালাম করো। তরি মৃন্ময়ের আম্মুকে সালাম করলো। মৃন্ময়ের আম্মু তরিকে বুকে টেনে নিলেন, কিন্তু টেনশনে গলা বুক শুকিয়ে এলো। যতটা খুশি আর ভালোবাসা নিয়ে একমাত্র ছেলের বুকে আশীর্বাদ করার কথা ছিল মৃন্ময়ের আম্মু, তা পারলেন না। মৃন্ময় বলল, তোমার না আমার বউ দেখার খুব শখ ছিল আম্মু? আমার বউয়ের জন্য বালাও বানিয়ে রেখেছিলে। তোমার ছেলে আজ বউ নিয়ে এসেছে, তুমি কি দোয়া করবে না? এভাবে একা একা বিয়ে করে ফেললে, আমাদের একটা বার জানালেও না। আন্টি, পরিস্থিতি তেমন ছিল না। ওদের দুজনের কেউ একজন আগে মারা যেত, কেউ একজন পরে মারা যেত। তার চেয়ে এটাই উত্তম হয়েছে আপনার ছেলে তার ভালোবাসার মানুষ নিয়ে আপনার বুকে ফিরে এসেছে। তোমাদের আঙ্কেলকে তো চিনোই তোমরা, এক কথার মানুষ, কেমন জেদি ধরনের মানুষ। উনি এই বিয়ে মানবেন কিনা সন্দেহ। আপনি একটু বুঝিয়ে বলবেন আন্টি? আমরাও বলবো। তরির মুখের দিকে তাকিয়ে দেখুন কত মায়া। পিহুর ফটোকপি দেখুন।
মৃন্ময়ের আম্মু তরির দিকে তাকালো। কি সরল চেহারা মেয়েটার, কি অদ্ভুত এক মায়া কাজ করছে। মৃন্ময়ের আম্মু পিহুকে ইশারা দিল। পিহুর সাথে ইশারা বুঝে আলমারি থেকে মোটা স্বর্ণের বালাসহ গহনা সেট নিয়ে এলো। নিজ হাতে ছেলের বউকে বালাসহ গলার হারসহ মোট 8 ভরি গহনা পরিয়ে দিলেন। স্বর্ণ পরাতে তরির মুখটা কেমন চিকচিক করছে। হঠাৎ করে মৃন্ময়ের বাসাটা কেমন আনন্দমুখর হয়ে উঠল। মৃন্ময়ের আম্মুর সাথে সাথে রান্নার আয়োজন শুরু করলেন, কিন্তু এই আনন্দ কতটুকু সময় স্থির থাকবে কে জানে। মৃন্ময়ের বাবা আসার পরই বা কী হবে। এরই মাঝে কারেন্ট চলে গেল। কারেন্ট যেতেই মৃন্ময় তরিকে জড়িয়ে ধরে একটা চুমু দিতে যেতেই কারেন্ট চলে এলো। সবার চোখ তখন মৃন্ময় আর তরির দিকে। তরি লজ্জায় কাপড়ের আঁচল দিয়ে মুখ ঢাকলো। মৃন্ময় কারেন্টকে বিশ্রী গালি দিয়ে বলল, চুমুটা কমপ্লিট করতেও দিল না। কি লুচ্চারে তাই। মৃন্ময় চোখ পাকিয়ে বলল, তোরা কি ননসেন্স নাকি বুঝলাম না। নিজেদের দায়িত্ব পালনে এর গাফিলাতি কেন? কি বলতে চাস? তোরা বলবি না? তোরা দুজন একটু তোদের রুমে যা, একটু রেস্ট কর। আচ্ছা, রেস্ট লাগবে তোর? দীপ হেসে দিয়ে বলল। যা রেস্ট কর, একটু কম করে রেস্ট নিস। মৃন্ময় তরির হাত ধরে বলল। চলো, তুমি ক্লান্ত। রোশান সারা গাড়িতে করে বাড়ি ফিরছে। সারার ক্লান্ত লাগছে। বড় বড় দুইটা হাই তুলে গাড়ির সিটে পা তুলে বসলো। রোশান খয়েরি ফ্রেমের চশমাটা খুলে সারার দিকে তাকালো। এমন চাহনি দেখে সারা বলল, কি সমস্যা? পাড়ার কুটি মহিলাদের মতো তাকাচ্ছেন কেন? রোশান সিদ্দিকী গম্ভীর কণ্ঠে বলল। হোয়াট? সারা এবার রোশানের কোলে মাথা রেখে শুয়ে পড়ল। গাড়ির দিকে তাকিয়ে বলল, গাড়িতে আমি ঘুমোতে পারছি না, একটা বিছানা নেই গাড়িতে। এত কষ্ট করে জার্নি করার জন্য কি বয়স্ক বুড়া লোককে বিয়ে করছি? এখনো আমার জন্য একটা গাড়ি বানাতে পারলেন না, যে গাড়িতে থাকবে একটা সুন্দর বিছানা, একটা ওয়াশরুম, একটা সোফা? তোমার দ্বারা এসব অদ্ভুত কথা বলা সম্ভব? বলেই রোশন অন্যদিকে তাকালো। এরই মাঝে সারা থমথমে মেজাজে বলল, আমার কাবিনের টাকা এত কম দিয়েছিলেন কেন? রোশন গম্ভীর কণ্ঠে বলল। আমার সামর্থ্য অতটুকুই ছিল, তাই। সারা এক আঙ্গুল রোশনের দিকে তুলে বলল, মিথ্যা বলেন কেন? শিক্ষক মানুষ, শিক্ষকরাও মিথ্যা বলে, এই জন্যই দেশটা তো আজ রসাতলে এত। কি মিথ্যে বলেছি? হাউ? চাইলে আরো 2 লাখ বাড়াতে পারতেন। রোশন সিদ্দিকী ভ্রু কুচকে তাকিয়ে প্রশ্ন করল। হাউ? সারা মুখ বাঁকিয়ে বলল, কেন? আপনার 2টা কিডনির দাম তো 2 লাখ টাকাই হবে। রোশন অদ্ভুত থমথমে চেহারায় সাহারার দিকে তাকালো। সারা হাত ভর্তি মেরুন রঙের স্টোন বসানো ভারী ধরনের গর্জিয়াস চুড়ি। আজ সে মেরুন রঙের জর্জেট শাড়ি পরেছিল। শাড়ির সাথে ম্যাচিং করা চুড়ি, ম্যাচিং কানের দুল, ম্যাচিং লিপস্টিক, ম্যাচিং নেল পলিশ। ছোট্ট ভ্যানিটি ব্যাগটাও মেরুন রঙের। বাদামি রঙের সিল্কি চুলগুলো ছেড়ে রাখা। 5 ফিট 5 হাইটের বেশ লম্বা চিকন মেয়েটা শাড়ির সাথে ম্যাচিং হাই হিল পরে লম্বায় প্রায় বরের সমান সমান হয়ে গিয়েছে। 5 ফিট 9 হাইটের রোশন সিদ্দিকীর কান সমান হয়ে গিয়েছে। আজ সারাদিন এত ঝামেলার মাঝেও যে কতবার মুগ্ধ চোখে রোশন সিদ্দিকী সারার দিকে তাকিয়েছে তার হিসাব নেই। মানুষ সিনেমার নায়িকাদের দেখে মুগ্ধ হয়। মাঝে মাঝে রোশন সিদ্দিকী ভাবে, অত দামি মেকআপ, অত দামি ক্যামেরায় নায়িকাদের যতটুকু সুন্দর লাগে তা সারার সৌন্দর্যের কাছে কিছুই না। সৃষ্টিকর্তা এক নিখুঁত সৃষ্টি সারা। রোশন সিদ্দিকী প্রায় প্রায় বিমোহিত হয়ে তাকিয়ে থাকে তার অপূর্ব সুন্দর বউয়ের দিকে। গোধূলি লগ্নে পশ্চিম আকাশের কমলা রঙের আলোয় সারাকে যেন ভুবন ভোলানো এক সুন্দরী রমণী দেখাচ্ছে। সারা দুহাত নাড়াচ্ছে আর কিছু একটা বলছে। গাল ভর্তি যেন বড় কিছু অর্জনের জন্য প্রাপ্তির হাসি। সে প্রচুর হাসছে। রোশন সিদ্দিকের হাতে আইসক্রিম। সে সারাকে আইসক্রিম খাইয়ে দিচ্ছে, যার অপূর্ব সারাকে দেখছে। সে প্রায় সারাকে এভাবে দেখে। সারা আইসক্রিম খাচ্ছে আর কি যেন নন স্টপ বলে যাচ্ছে, এক বিন্দু পরিমাণ থামছে না। সারা সেন একজন বক্তা আর রোশন স্যার একজন মনোযোগী শ্রোতা। এমন সময় রোশন সিদ্দিকী আচমকা সারার হাতটা আলতো পরশে চেপে ধরল। সারা হাতটা ধরার সাথে সাথেই শরীরে বিদ্যুৎ তরঙ্গের ন্যায় ঝংকার মেরে উঠল। সে যতবারই সারাকে স্পর্শ করে ততবারই এমন হয়। কখনো কারণ বুঝতে পারে না। সারা তখনও মৃন্ময় আর তরিকে নিয়ে কথা বলেই যাচ্ছে। কথা বলতে বলতে সারার নজর হঠাৎ ছাদে গেল। ছাদে তাকাতেই দেখলো দিশা তাদের দিকে তাকিয়ে আছে। সারার মুখটা মুহূর্তের মাঝে বন্ধ হয়ে গেল। সে রাগান্বিত চোখে রোশন স্যারের দিকে তাকিয়ে বলল, ও আপনার দিকে তাকালো কেন? রোশন স্যার বেশ অবাক হয়ে প্রশ্ন করল। হুম? সারার সাথে সাথে দুহাত কোমরে বেঁধে বলল। আপনি আগে বলুন, তাকালো কেন? রোশন স্যার রাগান্বিত বউয়ের মুখের দিকে তাকিয়ে বলল, আমার দিকে এভাবে তাকালো আমি তো খেয়ালই করিনি। আমি তো তোমার দিকে তাকিয়ে আছি। তাহলে ও কেন ছাদ থেকে আপনার দিকে তাকালো? রোশন স্যার ছাদের দিকে তাকাতে যেতেই সারা রোশন স্যারের চোখের উপর হাত রেখে বলল, না না না, আপনার তাকাতে হবে না, আমি ছাদে যাচ্ছি। আজ দিশার একদিন কি আমার একদিন।
বলেই সারা পায়ের হাই হিল খুলে ফেলে শাড়ির কুচি ধরে দ্রুত পায়ে গেটের ভেতরে প্রবেশ করে সিঁড়ি বেয়ে ছাদের দিকে রওনা হলো। রোশন সিদ্দিকী বুঝলো আজ এই শহরে যুদ্ধ হবে, ভয়াবহ যুদ্ধ। মান ইজ্জত কিছুই অবশিষ্ট থাকবে না। সে সারার হিলটা হাতে তুলে দ্রুত পায়ে সিঁড়িতে উঠল। সারা কেবল দোতলা অবধি গিয়েছে, তখনই রোশন সিদ্দিকী সারাকে তাদের দরজার সাথে চেপে ধরে বলল। কোথায় যাচ্ছেন ম্যাডাম? সারা রাগান্বিত চোখে রোশন সিদ্দিকীর দিকে তাকিয়ে বলল, আমাকে এইভাবে আটকালেন কেন? আশ্চর্য! ছাড়ুন, ছাদে যাব আমি। দিশার চুল আমি আস্ত রাখবো না। ওর জন্যে আমার বন্ধু মৃন্ময় অনেক কষ্ট পেয়েছে। কথা দিয়েছিলাম যেদিন ওই দিশাকে পাবো সেদিন ওর চুল ছিঁড়ে ফেলবো আমি সবটা। আমার বন্ধুকে দেয়া কথা আমি রাখবোই রাখবো। আর এখন আপনার দিকে আবার নজর দিচ্ছে। কি সাহস ওর! কত সাহস ওই মহিলার! হ্যাঁ, সারাকে দরজায় চেপে রেখে রোশন সিদ্দিকীর ঘরের তালা খোলা শেষ করলো। দরজার ছিটকিনি খুলে সারাকে পাজা কোলে তুলে নিয়ে ঘরের ভিতর প্রবেশ করে ঘরের দরজা লাগিয়ে দিল। সারা বিরক্ত মুখে রোশনের দিকে তাকিয়ে বলল, কি আশ্চর্য! আমায় কোলে নিয়েছেন কেন এখন? আমার প্রচুর ঝগড়ার মুড এখন। আমায় দিশাকে কি কি বলবো সব ঠোঁটের আগে চলে আসছে আমার। পরে ভুলে যাব সবগুলো পয়েন্ট এখন মুখস্থ আমার। শীঘ্রই ছাড়ুন আমায়। প্রচন্ড রাগ থাকতে থাকতে দিশার ব্যবস্থা করতে হবে আমার। রোশন সিদ্দিকী সারার গালে নাক ঘষে বলল, কিন্তু ম্যাডাম, আমার প্রচুর রোমাঞ্চের মুড এখন। আমাকে কি কি রোমান্টিক কথা বলবো সব ঠোঁটের আগায় চলে আসছে। পরে ভুলে যাব সবগুলো পয়েন্ট মুখস্থ এখন আমার। শীঘ্রই রোমাঞ্চ করতে হবে। রোমাঞ্চের মুড থাকতে থাকতে রোমাঞ্চ করতে হবে। আপনি কি এখন মস্করা করছেন আমার সাথে? সারার কথা শেষ হতে না হতে রোশন সিদ্দিকী সারাকে কোলে তুলে সোজা বেডরুমে নিয়ে গেল। বেডরুমেরও দরজা লাগিয়ে দিল। সারাকে বিছানায় শুয়ে দিয়ে নিজেও সারার উপর ভর দিয়ে ঝুঁকে শুয়ে পড়ল। সারা রোশন সিদ্দিকীর ভাবসাব কিছুই বুঝতে পারছে না। রোশন সিদ্দিকীর নাক তার নাকের সাথে মিশে আছে। উষ্ণ নিঃশ্বাস উপচে পড়ছে সারার মুখে। সারা অটোমেটিক দুর্বল হয়ে পড়ল। অদ্ভুত না ব্যাপারটা? রোশন সিদ্দিকী তাকে একটা চুমু অবধি দেয়নি, তাহলে এমন অদ্ভুত ফিলিংস কেন হচ্ছে? সারা রোশন সিদ্দিকীর বুকে ধাক্কা মেরে বলল, তোমার নুপুরের শব্দ আমাকে আরো নেশাক্ত করে তোলে। রোশন সিদ্দিকী সারার দুই হাতের আঙ্গুলের ভাঁজে আঙ্গুল রেখে বিছানার সাথে চেপে ধরে সারার গলায় ঠোঁট ডুবিয়ে রাখলো অনেকক্ষণ। সারার পা দুটো বিছানায় ছটফট করছে, তাতে সারার পায়েলে রিনিঝিনি শব্দ হচ্ছে। মিনিট তিনেক পরে রোশন সিদ্দিকী ঠোঁট তুলল। সারার ফর্সা গলায় রক্ত জমে গেছে। রোশন সিদ্দিকী চিত্রশিল্পীর ন্যায় গলায় তার ঠোঁটে চিহ্ন এঁকে দিয়েছে। নেশাক্ত রোশন সিদ্দিকী সারার কানে ঠোঁট মিশিয়ে ফিসফিসিয়ে বলেই সারার ঘাড়ে আবারও ঠোঁট ডুবালো। শিহরণে সারার শরীর ঠান্ডা হয়ে গেল। শরীর সমস্ত পশম দাঁড়িয়ে গেল। সে রোশন সিদ্দিকীকে নিজের সবটুকু বল প্রয়োগ করে জড়িয়ে ধরল। চারিদিক থেকে অদ্ভুত এক সুগন্ধি ভেসে আসছে। কোথায় যেন অতিথি পাখি স্বর তুলে গান গাইছে। মাতাল করে তুলছে দুজনার দেহ, যা কেউ শুনতে পাচ্ছে না। একে একে খুলে গেল রোশন সিদ্দিকীর শার্টের সমস্ত বোতাম। শার্ট পরল বিছানার এক কোনায়। সারার শাড়ি পরে রইল ফ্লোরে। দুজনে ডুবে গেল গভীর প্রেমের মহাসমুদ্রে। যে প্রেম সমুদ্রে উথাল পাতাল ঢেউয়ের মতো দোল খেতে লাগলো। কিছু উষ্ণতা মানুষ আনন্দ দেয়, ভালোবাসা গভীর থেকে গভীর করে। তখন সন্ধ্যা গড়িয়ে গিয়েছে। সারা গোসল শেষ করে টি শার্ট আর প্লাজো পরে সোফায় বসে ড্রামা দেখছে আর ফোনে সেলফি তুলছে। রোশন সিদ্দিকী গোসল শেষ করে সাদা রঙের একটা টাওয়েল পরে ড্রয়িং রুমে এলো। চুলগুলো ভেজার এলোমেলো। সারা সেলফি তুলতে গিয়ে খেয়াল করলো তার গলায় দাগ হয়ে গিয়েছে, হুবহু দেখতে ঠোঁটের মতো। সে পাশ ফিরে তাকাতেই দেখলো রোশন সিদ্দিকী দাঁড়িয়ে আছে। সারা তাকাতেই রোশন সিদ্দিকী বলল, এখন কি সেলফি তোলার টাইম নাকি টিভি দেখার টাইম? সারা উঠে দাঁড়িয়ে বলল, আমার গলায় দেখুন কি করছেন। রোশন সিদ্দিকী একবার চোখ বুলিয়ে বলল, এখন এসব নিয়ে আলোচনা করার সময় নয়, যাও পড়তে বসো, তোমাকে ম্যাথ করাবো আমি। সারা রোশন সিদ্দিকী থমথমে চেহারা দেখে বলল, কাজ শেষ? উদ্দেশ্য সফল? অমনি আগের রূপে ফিরে গেছেন? সারার এই ঠোঁটকাটা কথা শুনে রোশন সিদ্দিকী অদ্ভুত চোখে সারার দিকে তাকালো। এর মানে হলো লজ্জা থাকলে জীবনে মেয়ের লেখাপড়া শেষ না হলে রোমান্সের ধারে কাছেও যাবে না। তরি গুটিসুটি মেরে বসে আছে মৃন্ময়ের খাটে। মৃন্ময় ওর বন্ধু মহলের সবচেয়ে দুষ্টু ছেলে। নিজের বউয়ের সাথে দুষ্টুমি করবে না তাই কখনো হয়? দুষ্টু বুদ্ধি মাথায় অভাব নেই। তরি ছোট মানুষ, ও কোনো দুষ্টুমি নাও বুঝতে পারে। না বুঝলেই দুষ্টুমি করে মজা বেশি। মৃন্ময় তরির নার্ভাস ফেসের দিকে তাকিয়ে বলল, তরি মায়াবিনী, তোমাকে এমন নার্ভাস দেখাচ্ছে কেন? मैं हूं ना। চোখের ঘন পাপড়িগুলো ঘন ঘন পড়ছে। মৃন্ময় আস্তে তরির হাতের উপর হাত রাখলো। তরি লাফিয়ে উঠে হাতটা সরিয়ে নিল। মৃন্ময় হেসে উঠল। হেসে উঠে উপরের ঠোঁট দিয়ে নিচের ঠোঁট চেপে ধরলো। 30 সেকেন্ড পর ঠোঁটে হাসির রেখা টেনে নিয়ে বলল, আর কিছু তো ধরছি না, শুধু হাতের উপর হাতটা রাখতে। তরি গোল গোল চোখে মৃন্ময়ের দিকে তাকালো। সে কি ভয়ানক লাজুকতা! তরির চোখ মুখ ভর্তি। সে মৃন্ময় থেকে আরো খানিকটা সরে বসলো। মৃন্ময় মাথার চুলে হাত চালিয়ে বলল, আরে এখনই সরে বসছো কেন? এখন তো ফুলসজ্জা করছি না, ফুলসজ্জা করবো রাতে। এই ভর সন্ধ্যায় আমাকে কি
পাগলে পেয়েছে ফুলসজ্জা করে ফুলসজ্জার 12টা বাজাই। আমার জীবনের প্রথম ফুলসজ্জা, তা আমি দারুণভাবে এনজয় করবো রাতে। লজ্জায় তরির মাথাটা যেন কেটে যাচ্ছে। ছি ছি ছি, এসব কি বলছে? লজ্জায় তরি একভাবে নিচুর দিকে তাকিয়ে আছে। মৃন্ময় তরির কাছাকাছি গিয়ে বলল, বুঝলাম না, রোশন স্যারের সামনে, দুনিয়ার মানুষের সামনে আমাকে জড়িয়ে ধরতে পারলে এই বন্ধ করে কিসের লজ্জা? তোমার উচিত না এবার আমাকে আরো ভয়ঙ্করভাবে জড়িয়ে ধরে বাচ্চার বাবা টাবা বানিয়ে ফেলা? দেখো, আই এম রেডি, তুমি চাইলেই ট্রাই করতে পারো। তরি এবার লজ্জায় বোধহয় মারাই যাবে। কি বিশ্রী কথা বলছে এই মানুষটা। এমনি সে টেনশনে মরে যাচ্ছে, ঘেমে যাচ্ছে সর্বাঙ্গ। তরি উঠে হাঁটা দিল। মৃন্ময় তরির হাত টেনে ধরে বলল, লজ্জাও মেয়েদের অনেক বড় একটা সৌন্দর্য। এই যে তুমি লজ্জা পাচ্ছ, নার্ভাস আছো, এটাও দারুণ লাগছে আমার কাছে। আর কিছু বলছি না, বসো এখানে। কি নিয়ে নার্ভাস শেয়ার করো প্লিজ। তরি কাপা কণ্ঠে বলল, আমার খুব টেনশন হচ্ছে, আপনার বাবা এসে যদি কিছু বলেন। মৃন্ময় জানে তার বাবা তার প্রতি কত দুর্বল। একটু রাগী থাকলেও ছেলের প্রতি সে ভীষণ দুর্বল। ছেলে যা বলবে তাই মেনে নিবে। মৃন্ময় খুব কনফিডেন্সের সাথে বলল, আরে টেনশন কেন করছো? বাবা এসে হাসি মুখে তোমাকে গ্রহণ করবেন। যদি এমনটা না হয়? মৃন্ময় তার কনফিডেন্সের মাত্রা বাড়িয়ে বলল, আমি হলাম একমাত্র ছেলে, আমার একটা আলাদা পাওয়ার আছে এই বাসায়। আমার খুশি আমার বাবার খুশি। তরির মন কেন যেন মানতে চাইছে না। তার গলা বুক শুকিয়ে আসছে চিন্তায়। শুকিয়ে আসা মুখে মৃন্ময়কে বলল, আমার না খুব ভয় হচ্ছে, যদি মেনে না নেন। মৃন্ময় জানে তার বাবা মেনে নিবেন। সে তরিকে বিশ্বাস করাতে বলল, আরে পাগলি, যদিও বাবা কিছু বলেন তো আম্মু আছে না, আম্মু বাবাকে বুঝাবে। বাবা আম্মুর সব কথা শোনে। তরির বুক দূর দূর করছে ভয়ে। সে ভয়ে শুকনো মুখে আবারও বলল, মায়ের কথা না শুনেন। খুব জেদি, বাবা বাড়াবাড়ি করলে আম্মু ব্যাগ গুছিয়ে হাঁটা দেবে। আম্মু পিহুর চেয়েও আমার প্রতি দুর্বল বেশি। আম্মু আমার জন্য এ ঘর সংসার ছেড়ে দিতে দুবার ভাববে না। তাও তরির চিন্তা যাচ্ছে না। সে চিন্তায় পাগল হয়ে যাচ্ছে। কেন যেন মনে হচ্ছে বাবা এসে ঝামেলা করবেন, তাকে মেনে নিবে না। কারণ আগে একবার অনেক ঝামেলা হয়েছে, তার বাবা অনেক খারাপ কথা বলেছিল। দুশ্চিন্তায় তরি ঘেমে যাচ্ছে। মৃন্ময় তরির কপালে একটা চুমু দিয়ে বলল, অপেক্ষার ফল মিষ্টি হয়, এত চিন্তা করছো, দেখবা কিছুই হবে না। এমন সময় পিহু এসে দরজায় নক করলো। কেমন যেন ভারী কণ্ঠে বলল, ভাইয়া, বাবা এসছেন। মৃন্ময় তরির হাত ধরে বলল, বাবাকে গিয়ে সালাম করবা, বাবা বলে ডাক দিবা, দেখবা বাবা সব ভুলে যাবেন। মৃন্ময়ের মুখে হাসি। সে জানে আজ থেকে তার সব কষ্ট শেষ। তার জীবনের সবচেয়ে মূল্যবান জিনিস আজ সে পেয়ে গিয়েছে। ভেবেই শান্তি লাগছে। রোজ রাতে তরিকে জড়িয়ে ধরে নিশ্চিন্তে ঘুমাবে। ভাবতে ভাবতে মৃন্ময় ড্রয়িং রুমে প্রবেশ করলো। মৃন্ময়ের বাবা তখন পানি খাচ্ছিলেন। পানি খাওয়া কেবল শেষ হয়েছে। তখনই চোখ গেল মৃন্ময়ের তরির দিকে। ঘটনা বুঝতে চোখে চশমা খুলে সেন্টার টেবিলের উপর রাখলেন। মৃন্ময়ের মায়ের দিকে তাকালেন। মৃন্ময়ের আম্মু মাথা নিচু করলেন। তখন তিনি পিহুর দিকে তাকিয়ে বললেন, ওই অসভ্য লোকের মেয়েটা এখানে কেন পিউ? পিহু কিছু বলল না। তখনই মৃন্ময়ের বাবা চোখ বুলালেন তন্ময় আর দীপের দিকে। বেশ উত্তেজিত হয়ে জিজ্ঞাসা করলেন, কি সমস্যা তন্ময়? তুমি কিছু জানো? ওই মেয়েটা আমার বাড়িতে কেন? তন্ময় স্বাভাবিক কণ্ঠে বলল, আঙ্কেল, আপনি মাথা ঠান্ডা করুন, শান্ত হন প্লিজ। কেন শান্ত কেন হবে? তন্ময় ছাড়া এই কথা মৃন্ময়ের বাবার সামনে বলার মতো কেউই নেই। তন্ময়ের অসাধারণ ব্যক্তিত্বের জন্য সে সব জায়গায়, সব স্থানে সবার প্রিয়। সে নির্ভয়ে সবাইকে সব বলতে পারে। তন্ময় মৃন্ময়ের দিকে তাকালো। মৃন্ময় ইশারা দিতে বলার জন্যে। তন্ময় তখন বলল, আঙ্কেল, ওরা বিয়ে করেছে। মৃন্ময়ের বাবা তরির পোশাক দেখে আন্দাজ করতে পেরেছেন তরি বাসা ছেড়ে এসেছে, এমন কিছু একটা ঘটেছে। কিন্তু বিয়ে এত বড় ঘটনা ভাবতে পারেনি। তিনি বসা থেকে উঠে দাঁড়িয়ে আকাশ থেকে পড়ার ন্যায় বললেন, বিয়ে? কার বিয়ে? আঙ্কেল, মৃন্ময় আর তোরে বিয়ে করেছে। মৃন্ময়ের বাবা উত্তেজিত কণ্ঠে বললেন, কে দিয়েছে ওদের বিয়ে? আঙ্কেল, আমরা। মৃন্ময়ের বাবা ভয়ানকভাবে রেগে গিয়ে বললেন, কেন? প্লিজ আঙ্কেল, শান্ত হন। ওরা দুজন দুজনকে ছাড়া মারা যেত আঙ্কেল। বিয়ে না দিলে তোরই আবার হারিয়ে যেত। বিয়ে না দিলে ওরা ভালো থাকতো না আঙ্কেল। মৃন্ময়ের বাবা ভয়ঙ্কর এক চিৎকার দিয়ে বললেন, তোমরা কি ওর গার্ডিয়ান যে ওর বিয়ের দায়িত্ব তোমরা নিয়েছো? বিয়ে যখন তোমরা দিয়েছো তোমাদের বাসায় নিয়ে যাও, এখানে এনেছো কেন? বাবা, ওদের দোষ নেই, ওরা আমাকে বিয়ে দেওয়ার কেউ না, বিয়ে আমি নিজেই করেছি। কাকে বিয়ে করেছো? একটা রাস্তার মেয়ে ওর চেয়ে ভালো আছে। ওর ফ্যামিলির যে ব্যাকগ্রাউন্ড, ওর বাবার চরিত্রের যে সমস্যা, তুমি ভাবলে কিভাবে এমন একটা মানুষের মেয়েকে আমার বাড়ির বউ বানাবো? আমি একটা রাস্তার মেয়েকে বাড়ির বউ বানালেও
ওই অভদ্র লোকের মেয়েকে নয়। মৃন্ময় বেশ শক্ত গলায় বলল, বাবা, ওর বাবার চারিত্রিক সমস্যার জন্য ওর দোষ নেই। ও নিজেই সেখানে অত্যাচারিত। মৃন্ময়ের বাবার মাথায় আগুন। তিনি ভয়ানকভাবে রেগে গিয়ে বললেন, তুমি এক্ষুনি এই মেয়েকে আমার বাসা থেকে বের করো মৃন্ময়। আমি বেঁচে থাকতেই এই মেয়েকে কোনো দিন মেনে নিব না। ও এখন তোমার ছেলের বউ, এসব বলে শুধু শুধু মেয়েটার চোখে ছোট হচ্ছ কেন? তুমি একটা কথাও বলবে না। তুমি যদি এ ব্যাপারে কথা বলো, আমার সাথে কোনো সম্পর্ক তোমার থাকবে না। বাবা, তুমি নিষ্পাপ। ওর দিকে তাকিয়ে ওর বাবার অন্যায় ক্ষমা করে দাও। আঙ্কেল, আমরা আপনাকে বুঝিয়ে বলছি, প্লিজ শান্ত হন। মৃন্ময়ের বাবা তন্ময়ের দিকে অগ্নি চোখে তাকিয়ে বলল, চুপ, বেয়াদব কোথাকার। তোমাদের মতো রাস্তার ছেলেদের সাথে মিশেই আমার ছেলের আজ এত অধঃপতন। তোমার নেই বাবা, তুমি কি বুঝবে একজন বাবার তার ছেলের প্রতি ভালোবাসা? তোমার যদি নিজের বাবা থাকতো তাহলে তুমি বুঝতে বাবা আর ছেলের সম্পর্ক। তোমাকে আমি ভালো ভাবতাম, তুমি দেখছি সবচেয়ে বেয়াদব, অসভ্য। এইসব কিছুর জন্য তোমরাই দায়ী। দীপ উত্তেজিত হয়ে বলল, আঙ্কেল, তন্ময়কে সবকিছু বলছেন আপনি, এখানে ওর একার দোষ নেই। তুমি একটা কথাও বলবা না, বেয়াদব ছেলে। তোমাদের মতো বেয়াদব অসভ্য ছেলে দুইটার সাথে মিশে আজ আমার ছেলে এত খারাপ হয়েছে। তোমাদের মতো পরিবারের ছেলের সাথে মিশতে দেওয়া আমার ভুল হয়েছে। ছোট লোকগুলা, তোমাদের জন্য আমার আলিশান বাড়ি ছেড়ে মেসে গিয়ে থাকি, 5 লাখ টাকার বাইক ছেড়ে আড্ডা দিয়ে বেড়ায়। আর সব কিছুর জন্য তোমরা দায়ী। মৃন্ময় রাগান্বিত হয়ে বলল, বাবা, তুমি যদি আর একটা বাজে কথা ওদের বলো, আমি বাড়ি ঘরে আগুন লাগিয়ে দেব। তোমাদের মতো ওরা আমার জীবনের অনেক বড় একটা অংশ। তুমি আমাকে যা ইচ্ছে বলো, ওদের একটা বাজে কথাও বলবে না। কি যেন ওই মেয়ে দুইটার নাম? ছোঁয়া আর সারাহ। আদব কায়দা বলে কিছুই নেই। ছেলেদের আবার মেয়ে বন্ধু? খিরে, ছেলেদের হবে ছেলে বন্ধু আর মেয়েদের হবে মেয়ে বন্ধু। কতগুলা উচ্ছৃঙ্খল উগ্র ছেলে মেয়ের সাথে মেলামেশা করে লেখাপড়া উচ্ছন্নে গিয়েছে। যে ছেলে ক্লাসে ফার্স্ট হতো সে বছরে বছরে পরীক্ষায় ফেল করছে। বন্ধুই হলো যত নষ্টের গোড়া। আমার প্রথমেই ভুল হয়েছে এই আজে বাজে বন্ধুদের সাথে তোমাকে মিশতে দেওয়া। মানুষ যাদের সাথে মিশে তাদের রুচিও তেমন হয়। রাস্তার ছেলে মেয়ের সাথে মিশে রাস্তার মেয়ের চেয়েও খারাপ মেয়েকে ঘরের বউ করার রুচি হয়েছে তোমার। এই যে তোমার বন্ধুরা, এদের যদি পারিবারিক শিক্ষা থাকতো, এসব ঘটানোর আগে অ্যাটলিস্ট আমাকে জানাতো। ওদের কি পরিবার বলে কিছু আছে? ওদের মা বাবাকে পেলে জিজ্ঞেস করতাম কি শিক্ষা দিয়েছে ওদের। মৃন্ময়ের শরীর রাগে থরথর করে কাঁপছে। ওর বন্ধুরা হলো প্রাণের অধিক প্রিয়। সারা জীবন বন্ধুদের কেউ কিছু বললে মৃন্ময় তাদের ছাড়েনি, ধেয়ে গিয়েছে গায়ে হাত তোলার জন্যে। সে কোনোদিনও ভাবতেও পারেনি তার বাবার দ্বারা তার বন্ধুরা এত আঘাত পাবে। মৃন্ময়ের বাবা এতগুলো কথা বললেন, অথচ তন্ময় দ্বীপ মাথা নিচু করে দাঁড়িয়ে আছে, একটা কথারও প্রতিবাদ করছে না। এত জঘন্য কথার জন্যে ওরা একটা কথার প্রতিবাদ করলেও তো করতে পারতো, কিন্তু ওরা তা করছে না। মৃন্ময়ের আগে কাঁপতে কাঁপতে তরির হাত ছাড়লো। ড্রয়িং রুমে থাকা বড় মাটির ফুলদানি তুলে আছাড় মারল। সাথে সাথে তরি এক হাত লাফিয়ে উঠল ভয়ে। ভয়ে ওর আত্মাটা যেন উড়ে গেল। মৃন্ময় রাগ কন্ট্রোল করতে পারছে না। সে রাগে দুশ্চিন্তায় কপালে 2 আঙ্গুল ঠেকালো, তারপর বাবার দিকে তাকিয়ে বলল, দেখো বাবা, দেখো, তুমি কাদের পারিবারিক শিক্ষা নিয়ে প্রশ্ন তুলছো? আজ যদি তোমার জায়গায় অন্য কেউ থাকতো, ওরা ঠিকই প্রতিবাদ করতো। ওরা চুপ আছে দেখে কি ভাবছো ওরা ভীতু? তোমার ভয়ে চুপ আছে? তুমি আমার বাবা, সারা জীবন ওরা তোমাকে বাবার মতো জেনে তোমাকে ভালোবেসে আর সম্মান করে, তাই চুপ আছে। সবচেয়ে বড় কথা, তুমি আমার বাবা, শুধুমাত্র এই সম্পর্কের জন্যই ওরা চুপ আছে। তোমাকে কিছু বললে আমি কষ্ট পাবো, আমাকে ওরা ভালোবাসে বলেই চুপ আছে। আজ তুমি যাদের এত আজে বাজে কথা বলছো না, ওরা আমার বন্ধু না, শুধু আমার ভাই। আজ আমি বেঁচে আছি ওদের জন্য। বাবারা নাকি সন্তানের হৃদয়ের অনুভূতি বোঝে। তুমি কি আমার অনুভূতি বুঝেছিলে বাবা? তুমি রাতের পর রাত নিশ্চিন্তে ঘুমিয়েছো। আমি মানসিক যন্ত্রণায় ছটফট করে কতবার ছাদ থেকে সুইসাইড করতে গিয়েছি, সে আমি ছাড়া আর কেউ জানে না। আমার সাথে ওরাও সারা রাত না ঘুমিয়ে আমাকে সময় দিয়েছে। বাবা হিসেবে এই দায়িত্বটা তোমার নেওয়া উচিত ছিল না? তুমি তোমার জেদ নিয়ে পড়েছিলে। আমার বন্ধুদের নিয়ে একটা খারাপ কথাও তুমি বলবে না। এই পৃথিবীর শ্রেষ্ঠ বন্ধু মহল হলো আমার। তন্ময় এতক্ষণ চুপ থেকে মৃন্ময়ের উপর চেতে গিয়ে বলল,
একদম চুপ মৃন্ময়। আঙ্কেলের কাছে ক্ষমা চা। আঙ্কেল তোকে জন্ম দিয়েছে, তোকে বড় করেছে, মানুষ করেছে। তোর বিয়ে নিয়ে তার অনেক স্বপ্ন ছিল, সেটা পূর্ণ হয়নি। কষ্ট পেয়েছেন, তাই চেতে গিয়েছেন। কিন্তু তুই কেন রিয়েক্ট করছিস? আমরা তো কিছু মনে করিনি। এই দীপ, তুই কি কিছু মনে করেছিস? দীপের মুখ পুড়ে আছে। সে একটা ভারী নিঃশ্বাস ছেড়ে বলল। হ্যাঁ। তন্ময় আবারও বলল। আঙ্কেল, আমাদের মাফ করে দিন। এছাড়া আমাদের কিছুই করার ছিল না। মৃন্ময়ের বাবার মাথা কাজ করছে না। সে রাগে কি বলছে নিজেও জানে না। রাগান্বিত হয়ে তন্ময়ের নমনীয়তার বিপরীতে গিয়ে বলল। এই বের হও, এক্ষুনি আমার বাসা থেকে বের হও। সাথে ওই বস্তির মেয়েকে নিয়ে যাও। আমার বাসার সীমানায় যেন তোমাদের না দেখি। মৃন্ময় দাঁতে দাঁত চেপে বলল। বাবাকে নিষেধ করো, কিন্তু নিষেধ করো এখনই, আমি কিন্তু সবকিছু শেষ করে দেব। মৃন্ময়ের বাবা জেদ যেন আরো বাড়ছে। রাগে জেদে কাঁপতে কাঁপতে বললেন। এই ছেলেগুলোর জন্য আমার উপরে কথা বলছো? সে ওরাই তোমার কাছে বড় হয়েছে। ওকে ফাইন, তুমি চয়েস করো তুমি কার সাথে থাকবে, আমি নাকি তোমার বন্ধুরা। মৃন্ময় তার বাবার এমন প্রশ্নে আশ্চর্য হয়ে বলল। এসব কি বলছো বাবা? তুমি তো তুমি, তোমার সাথে কি পৃথিবীর কারো তুলনা আছে? এখানে তুমি নিজেকে অপশন হিসেবে দেখছো কেন? আমার কথার উত্তর দাও মৃন্ময়, তোমার কাকে লাগবে, আমি নাকি ওদের? আমার সবাইকে লাগবে বাবা। তোমাকে আমার কসম দিচ্ছি, যে কোনো এক সাইড বেছে নিতে হবে তোমার। তুমি যদি আমাকেও চাও, বন্ধুদেরও চাও, তাহলে আমাকে পাবা না। এ বাড়িতে তোমার জায়গা হবে না। এখন তুমি ভেবে নাও কাকে লাগবে তোমার। মৃন্ময় তার বাবার এমন রূপ আগে পরে কখনোই দেখেনি। তার বাবা একটু রাগী, কিন্তু এই জেদিতে যে বাবাকে সে আগে পরে দেখেনি। মৃন্ময়ও কঠিন গলায় বলল। হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।